তাহলে গত ক্লাসে আমরা রিভিশন করলাম, মোটামুটি মেকানিক্স পার্টটা আমরা শুরু করেছিলাম, তাই তো? অনেক কিছু বললাম, ওয়ার্ক এনার্জি থিওরেম, কলিশন নিয়ে বললাম, ভ্যারিয়েবল মাস প্রবলেম বললাম, কলিশনটা পুরোটা বলেছি, ইনইলাস্টিক কলিশন পুরোটা বলা হলো, ভ্যারিয়েবল মাস প্রবলেমটাও বলেছি। তারপরে বললাম হচ্ছে ওই একটা পার্টিকেলকে তুমি যদি দড়ির মধ্যে বেঁধে যদি ঘোরাও, তাহলে ওই সবচাইতে লোয়েস্ট পয়েন্টে এবং মাঝখানে কোনো একটা পয়েন্টে কত তোমার ভেলোসিটি হবে, এটাও এই প্রবলেমটা বলা হয়েছিল। ওয়ার্ক এনার্জি থিওরেমটা বললাম, সেখান থেকে কনজারভেটিভ নন কনজারভেটিভ ফোর্স এগুলো বলা হলো। পুলি প্রবলেমটা আমরা লাস্ট ক্লাসে শুরু করেছিলাম, ফ্রিকশনটা বলা হয়ে গেছে। আচ্ছা, দ্যাটস এ গুড থিং। আচ্ছা, তাহলে পুলি প্রবলেম। আচ্ছা, এবারে পুলি প্রবলেমগুলোতে তো আমরা ভার্টিক্যালি জিনিসটাকে ঝুলিয়ে রেখেছিলাম। এবার ধরো যদি আমি হরাইজন্টাল ফোর্স যদি অ্যাপ্লাই করি, তাহলে কী হবে? লেটস সি, যদি আমি হরাইজন্টাল ফোর্স যদি অ্যাপ্লাই করতাম, তাহলে কী হতো? দেখো, বোর্ডটা একদম গোল্লায় গেছে পুরো। আচ্ছা, এবারে হচ্ছে তোমার হরাইজন্টাল, এবারে হচ্ছে অ্যাপ্লিকেশন অফ দ্য হরাইজন্টাল ফোর্স। এবারে যে পার্টটা আমি বলবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ হরাইজন্টাল ফোর্স। যদি তুমি একটা হরাইজন্টাল ফোর্স যদি অ্যাপ্লাই করো, তাহলে তোমার কী হবে? ফর এক্সাম্পল, ধরো তোমার কাছে 3টে ব্লক আছে, এরকম মেঝের উপরে 3টে ব্লক রাখা আছে। একটা হচ্ছে তোমার 4 কেজির ব্লক, একটা হচ্ছে এখানে 2 কেজির ব্লক, একটা হচ্ছে এখানে 1 কেজির ব্লক, এবং তুমি এপাশে একটা ফোর্স অ্যাপ্লাই করছো, ধরো 14 নিউটন অ্যাপ্লাই করছো। এই প্রত্যেকটার সঙ্গে এরকম বাঁধা আছে, স্ট্রিং দিয়ে বাঁধা আছে। তাহলে প্রশ্নটা হচ্ছে, এই স্ট্রিংগুলোতে ধরো এই স্ট্রিংয়েতে তোমার টেনশনটা হচ্ছে T1, এই স্ট্রিংয়েতে টেনশনটা হচ্ছে T2। তাহলে T1 এবং T2 তাহলে ভ্যালু আমাকে জিজ্ঞেস করা হয়েছে। তাহলে আবার সেই একই জিনিস, গোটা সিস্টেমটার অ্যাক্সিলারেশন কত? অ্যাক্সিলারেশন অফ দ্য সিস্টেম ইকুয়াল টু হচ্ছে তোমার টোটাল ফোর্স ডিভাইড বাই টোটাল মাস, তাই তো? এটাই হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশন। গোটা সিস্টেমটার আমাদের অ্যাক্সিলারেশন কত হবে? সেটা আমাদের হবে 14 ডিভাইড বাই মাস কত, 4 + 2 + 1। তাহলে অ্যাক্সিলারেশন আমার তাহলে হয়ে যাচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। এবার T1টা আমি যদি সিম্পল যদি 1 কেজির ব্লকটাকে দেখি, তাহলে 1 কেজি ব্লকটাকে তুমি ফ্রি করে দাও, আমরা এর করেসপন্ডিং ফ্রি বডি ডায়াগ্রাম তাহলে আঁকবো। এ পাশে অ্যাপ্লাই হচ্ছে 14 নিউটন, তারের টেনশনটা কাজ করছে তোমার এই দিকে, তার জন্য একটা অ্যাক্সিলারেশন পাচ্ছে। যেহেতু ব্লকটা সামনের দিকে মুভ করছে, তাহলে 14 নিউটনটা অবশ্যই বেশি হবে। তাহলে 14 - T1, নেট ফোর্স কী বলেছিলাম? মাস ইন্টু অ্যাক্সিলারেশন, মাস ইন্টু অ্যাক্সিলারেশন। এটার মাস কত? এটা মাস দেওয়া আছে 1 কেজি। তাহলে নেট ফোর্স ইন্টু অ্যাক্সিলারেশন, তাহলে 1 ইন্টু অ্যাক্সিলারেশন কত? 2। তাহলে T1 তাহলে কত পাচ্ছি আমি? 14 - 2 মানে 12 নিউটন। তাহলে T1টা আমার জানা হয়ে গেল। এইবার T2টা আমি বের করব। তুমি T2টা বের করার জন্য 4 কেজি ব্লকটার উপরে দেখো, 4 কেজি ব্লকটার এপাশে কোনো ফোর্স আছে না তো? গোটা জিনিসটাই তো সামনের দিকে মুভ করছে, তাই তো? তার মানে ওর এপাশে কোনো তারের টেনশন নেই, যা আছে তোমার T2 আছে, ঠিক আছে? তাহলে তোর T2 হয়ে যাবে জাস্ট, এটা আমাদের হবে মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে এখানে T2 তোর হবে, মানে আমি যদি 4 কেজির ব্লকটা যদি ধরি, এই হচ্ছে আমাদের 4 কেজির ব্লকটা, এই ব্লকটা সামনের দিকে A = 2 মিটার/সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন নিয়ে সামনের দিকে মুভ করছে। তাহলে এর জন্য তোমার T2টা আমার হবে 4 × 2, আর কিচ্ছু হবে না, মানে এটা আমাদের হবে 8 নিউটন। তাহলে আই হোপ এই টাইপের অঙ্কগুলো করা যাবে, যাবে তো করা? কি বলছো? আচ্ছা, তাহলে এই টাইপের অঙ্কগুলো অবশ্যই করতে পারা উচিত। ওকে, তাহলে এই ধরনের প্রবলেমগুলোকে দেখবে তোমরা। আরও তোমার এরকম আরও প্রচুর ভ্যারাইটি আছে,
এটা জাস্ট আমরা রিভিশন করার জন্য একটা দুটো বেশি এক্সাম্পল দেওয়া যাবে না, দেন যখন এমসিও প্র্যাকটিস করবো তখন আমরা এই টাইপের অঙ্ক অনেক কটা আমরা দেখব। আপাতত রিভিশন পার্টটা করে নাও, তারপরে আমরা আবার ব্যাক করে আসবো। চিন্তা করো না, এই পার্টগুলোকে আমরা আবার করে বলবো যখন আমরা আমরা যখন আবার এমসিকিউ যখন করবো বা পিওয়াইকিউ যখন ডিসকাশন করবো। হয়ে গেল? আচ্ছা, এরপরে আমরা কোন পার্টটা বলবো? এরপরে আমরা বলবো সেন্টার অফ মাস। স্যার 2 কেজিটার ক্ষেত্রে কি হবে, মিডল মাসটার ক্ষেত্রে? মিডল মাসটার জন্য তো তোমার একই টেনশন না, এর উপরে যা টেনশন লাগছে এর উপরে তো তোমার একই টেনশন, তাই না? তাই না? হবে না? হ্যাঁ স্যার। তাহলে একই তো আসবে, একই তো আসবে। আরে T2টা তো, আরে বাবা টেনশন কখনো তোর কখনো তোর মাস ডিপেন্ডেন্ট হয়? দুটোর মাঝখানে T2 আছে, তাহলে এই তারে এর জন্য যা টান হবে এর জন্য একই টান হবে। আমার তো তারের টানটা লাগবে রে বাবা, সে তুই এইটার সাপেক্ষে বের করিস বা এইটার সাপেক্ষে বের করিস, তাই না? বুঝতে পারলি কী বললাম? আচ্ছা, তাহলে এটা দুই ভাবে করা যাবে, T1 = m * a, মানে 2 ইনটু অ্যাক্সিলারেশন, বা T2 = m * a, তাই তো? যেভাবে হোক কর, তাতে কোনো যায় আসে না, একই ব্যাপার। ঠিক আছে? আমার তো তারের টেনশনটা তো, যেটাতে কোনো তারের কোনো টেনশন নেই, অর্থাৎ 4 কেজি, তাহলে তার জন্য করাটা ভালো নয় কি? যেটা কিনা ব্যাক সাইডে কোনো টেনশন নেই তার জন্য করাটা ভালো নয় কি? হ্যাঁ স্যার, এটা সুবিধা। হ্যাঁ, তাহলে আচ্ছা, এবার হচ্ছে সেন্টার অফ মাস, এই পার্টটা একটু বলে নিই। সেন্টার অফ মাস হচ্ছে গোটা অবজেক্টের একটা রিপ্রেজেন্টেটিভ। একটা অবজেক্টের মধ্যে একটা সেন্টার অফ মাস থাকে, মানে গোটা অবজেক্টের মোশনটাকে আমি সেন্টার অফ মাসের মোশন হিসাবে লিখতে পারি। সেন্টার অফ মাসকে আমরা কিভাবে ডিফাইন করব? ধরো কিছু পয়েন্ট, ধরো একটা কিছু ডিসক্রিট পয়েন্ট পার্টিকেল আছে, লেটসে বললাম ডিসক্রিট কিছু পয়েন্ট পার্টিকেল আছে, লেটসে এই হচ্ছে একটা ধরো এর মধ্যে কিছু ডিসক্রিট এরকম পয়েন্ট পার্টিকেল আছে, ধরো 4টে পার্টিকেল আছে। তো তুমি একটা অরিজিনকে ডিফাইন করলে, সেই অরিজিন থেকে প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্সগুলোকে মাপলে, ধরো এইটার পজিশন ভেক্টর হচ্ছে r1, এটার হচ্ছে r2, এটার হচ্ছে r3, এটার হচ্ছে r4। তাহলে সেন্টার অফ মাসের ডেফিনেশনটা হচ্ছে RCOM, সেন্টার অফ মাস, সেটা আমাদের হবে m1r1 প্লাস m2r2, এমনি করে যতগুলো ডিসক্রিট পয়েন্ট পার্টিকেল আছে ডিভাইডেড বাই m1 প্লাস m2 করে যতগুলো মাস আছে। তাহলে এটা ডেফিনেশনটা হচ্ছে যতগুলো পয়েন্ট পার্টিকেল mi/ri বাই সামেশন ওভার i mi, এটাই হচ্ছে তোমার সেন্টার অফ মাসের ডেফিনেশন। যতগুলো মাস আছে তাদের প্রোডাক্ট করতে হবে, তাদের যে পজিশন ভেক্টর ডিভাইড বাই টোটাল মাস দিয়ে ভাগ করতে হবে। হাউএভার এই যে ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করলাম, এটা কিন্তু স্ট্রিক্টলি অ্যাপ্লিকেবল ফর দ্য ডিসক্রিট পার্টিকেলের জন্য। মানে ধরো তোমার যদি এরকম পার্টিকেল যদি তোমার 3টে 4টে বা 5টা থাকে, বাট যদি ইনফাইনাইট নাম্বার অফ পার্টিকেলস থাকে, তুমি ইনফাইনাইট নাম্বার অফ তো তুমি সাম করতে পারবে না, তখন তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে? সো এটা আমাদের অ্যাপ্লিকেবল হচ্ছে ফর দ্য এর জন্য। তাহলে RCOMটা বুঝতেই পারছো, তোমার একটা ভেক্টর, তাহলে এর তো একটা এক্স কম্পোনেন্ট থাকবে, আবার ওয়াই কম্পোনেন্ট থাকবে। তাহলে এক্স কম্পোনেন্ট এবং ওয়াই কম্পোনেন্টগুলো তোমার সিম্পলি তাদের যে এক্স কোঅর্ডিনেট তাদের সঙ্গে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে সাম ওভার mi/xi ডিভাইড বাই সাম ওভার mi। সেমভাবে তোমার YCOMটা কী হবে? YCOMটা আমাদের হবে সাম ওভার i mi yi বাই mi। তাহলে এইভাবে আমরা সেন্টার অফ মাসকে আমরা ডিফাইন করতে পারি। ঠিক আছে? XCOM, YCOM, ZCOM সবভাবে তুমি করতে পারো। এবার সেন্টার অফ মাসের ভেলোসিটি কত হবে? আমি কি বললাম, গোটা অবজেক্টটাকে সেন্টার অফ মাসের রেসপেক্টে আমি লিখতে পারি, মানে গোটা অবজেক্টটার ইকুয়েশন অফ মোশন যা হবে সেন্টার অফ মাসের অ্যাবাউটে তাই হবে। তাহলে সেন্টার অফ মাসে তোমার নিশ্চয়ই একটা ভেলোসিটিও আছে। সেন্টার অফ মাসকে তুমি এভাবে ভাবতে পারো যে একটা ক্লাসের মধ্যে বেশ কিছু স্টুডেন্টস আছে, তাদের রিপ্রেজেন্টেটিভ মনিটর,
মানে মনিটর যা বলবে গোটা ক্লাস সেটা শুনবে, অর্থাৎ গোটা ক্লাসকে রিপ্রেজেন্ট করছে ওই মনিটর। ঠিক সেমভাবে গোটা অবজেক্টটাকে রিপ্রেজেন্ট করছে কে, তার সেন্টার অফ মাস। বোঝা গেল কি বললাম? তাহলে সেমভাবে তাহলে সেন্টার অফ মাসের যে ভেলোসিটি হবে সেটাও আমার হবে ঠিক যেভাবে তুমি সেন্টার অফ মাসের পজিশনটাকে বের করলে সেমভাবে এমআই ভিআই বাই সাম ওভার এমআই। এবং সেমভাবে তোমার সেন্টার অফ মাসের অ্যাক্সিলারেশনটাও সেমভাবে হবে। যতগুলো মানে পার্টিকেল আছে ইন্ডিভিজুয়াল পার্টিকেলের অ্যাক্সিলারেশন ডিভাইড বাই গোটা সিস্টেমটার যে মাসটা। ঠিক আছে, এখন তুমি ফোর্স ইকুয়াল টু লিখতে পারো, ফোর্স ইকুয়াল টু তুমি তাহলে লিখতে পারো যেহেতু গোটা অবজেক্টটাকে রিপ্রেজেন্ট করছে ওই সেন্টার অফ মাসটা, তাহলে ফোর্স ইকুয়াল টু তুমি লিখতে পারো মাস মাল্টিপ্লাইড বাই অ্যাক্সিলারেশন অফ দ্য সেন্টার অফ মাস। এখন যদি ইফ এফ সমান যদি তোমাদের 0 হয়ে যায় তাহলে অফকোর্স তুমি তাহলে বলতে পারো যে সেন্টার অফ মাসের যে অ্যাক্সিলারেশনটা সেটাও আমাদের হবে 0, অর্থাৎ সেন্টার অফ মাসটা আইদার তোমার হচ্ছে ফিক্সড আছে বা ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে। অ্যাক্সিলারেশন অফ দ্য সেন্টার অফ মাস 0 মানে কিন্তু ও যে রেস্টে আছে এমনটা নাও হতে পারে, ও হয়তো ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে। তাহলে আইদার, সো এটার মানেটা হচ্ছে আইদার সেন্টার অফ মাস ইজ অ্যাট হবে এটা ইজ অ্যাট রেস্ট or moves with uniform velocity। ঠিক আছে, এই পার্টটা বুঝতে পারলে তো? ওকে, এবার হচ্ছে যদি একটা যদি তুমি একটা এক্সটেন্ডেড অবজেক্ট নাও, অর্থাৎ ধরো তুমি একটা এক্সটেন্ডেড যদি অবজেক্ট নাও মানে যেখানে কন্টিনিউয়াস মানে মাস ডিস্ট্রিবিউশনটা কন্টিনিউয়াস, সো অ্যান অবজেক্ট হ্যাভিং কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশন মানে ডিসক্রিট নয় আর কি, হ্যাভিং কন্টিনিউয়াস, এইটাই তোমার দেওয়ার সম্ভাবনা প্রবল, কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশন, কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশন। তাহলে তখন কি হবে, তখন তোমাদের যে এক্সিওএমটা হবে, কারেন্টটা অফ হলো বলে এত বিদ্যুৎ চমকাচ্ছে, এখানে বিদ্যুৎ চমকালে সঙ্গে সঙ্গে কারেন্টটা অফ হয়ে যায়। 1/m ইন্টিগ্রেশন এক্স ইন্টু ডিএম, যেখানে ডিএমটা হচ্ছে একটা ছোট্ট এলিমেন্টাল মাস। তুমি চাইলে ডিএমটাকে চাইলে এরিয়া অথবা লেন্থের রেসপেক্টে লিখতে পারো, যেমন যেমন তোমাদের ডিস্ট্রিবিউশনটা হবে। যদি ভলিউম ডিস্ট্রিবিউশন হয় তাহলে ভলিউম ডেন্সিটি চলে আসবে, যদি 1D হয় তাহলে তোমার লিনিয়ার মাস ডেন্সিটি চলে আসবে। ঠিক আছে, বোঝা গেল? সেমভাবে তোমার ওয়াইসিওএমটা কী হবে, ওয়াইসিওএমটা আমার হবে 1/m ইন্টিগ্রেশন ওয়াই ডিএম। আর অ্যাকসেপ্ট করা আমার উচিত নয়, কিন্তু এই ছেলেটি নতুন বলে অ্যাকসেপ্ট করলাম। আচ্ছা, তাহলে ওয়াইসিওএমটা আমাদের হবে 1/m ইন্টিগ্রেশন ওয়াই অফ ডিএম। ঠিক আছে, একটা ছোটো তাহলে এক্সাম্পল দিয়ে আমরা ব্যাপারটাকে বুঝি। ফর এক্সাম্পল ধরো তোমার কাছে একটা লিনিয়ার একটা ধরো তোমার একটা ইউনিফর্ম একটা রড দেওয়া আছে, ইউনিফর্ম একটা রড দেওয়া আছে। রডটার তোমরা হয়তো ভাবতে পারো যে রডটা স্যার আপনি তো 1 ডিমেনশনাল ধরে করেন, রডটা কি অ্যাকচুয়ালি 1 ডিমেনশনাল? রডে কি কোনো প্রস্থ নেই? প্রস্থ আছে, কিন্তু যখন দৈর্ঘ্যটা প্রস্থের তুলনায় অনেকটা বড় হবে না, তখন ওটাকে আমরা নিয়ারলি 1D ভাবতে পারি। দৈর্ঘ্য যখন প্রস্থ থেকে অনেক বড় তখন আমরা নিয়ারলি 1D ভাবতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের একটা রড আছে, ধরো এল হচ্ছে তার লেন্থ। তুমি একটা ছোট্ট একটা এলিমেন্টাল জায়গা ধরে নাও, ধরো ইউনিফর্ম মাস ডেন্সিটি আছে, তাহলে এই ছোট্ট জায়গাটার হচ্ছে তোমার মাস হচ্ছে তোমার ডিএম, ডিএমটাকে আমি লিখতে পারি, এবং এই ছোট্ট জায়গাটা যে লেন্থটা হচ্ছে তোমার গিয়ে ডিএক্স, তাহলে ডিএমকে তুমি লিখতে পারো ল্যামডা ইন্টু ডিএক্স। ল্যামডাটা হচ্ছে কি না লিনিয়ার মাস ডেন্সিটি। তাহলে এর জন্য
এক্স সিও এম তাহলে কী হবে, এটা আমাদের হবে 1/m অ্যান্ড দেন তোমার কী হবে ইন্টিগ্রেশন এক্স ইন্টু ডিএম, ঠিক আছে, এক্স ইন্টু ডিএম। এখন এটা এখন এম মানে কি, এম মানে তো হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএম, তাই না, হ্যাঁ কি না বলো, তাহলে ইন্টিগ্রেশন এক্স ডিএম, তাহলে 1/dmটা হচ্ছে আমার ল্যামডা ডিএক্স, লেন্থটা হচ্ছে তোমার 0 থেকে এল, এটা আমাদের হবে ইন্টিগ্রেশন এক্স ল্যামডা ডিএক্স, তাহলে এটাও হবে 0 থেকে এল, তাহলে সব তাহলে কেটে যাবে, তোমার তাহলে পড়ে থাকবে তোমাদের কত x/2 l/2, তাই তো l/2। তাহলে ইউনিফর্ম রডের জন্য এটা তো কোয়াইট অবভিয়াস যে ওটার যে সেন্টার অফ মাসটা আমাদের একদম মাঝখানেই থাকবে, বাট এমনটা হতেই পারে যে যদি একটা নন ইউনিফর্ম, ধরো একটা সেকেন্ড কেসটা হচ্ছে যদি একটা নন ইউনিফর্ম মাস ডেন্সিটি থাকে, নন ইউনিফর্ম যদি আমাদের মাস ডেন্সিটি যদি থাকে, ফর এক্সাম্পল ধরো তোমাকে দেওয়া আছে ল্যামডা ইকুয়াল টু ল্যামডা 0 ইন্টু 1 প্লাস x/l, এরকম যদি থাকে তাহলে সেইভাবে তাহলে আমাকে দেখতে হবে, তাহলে দেখতে হবে, অ্যাকসেপ্ট করব, আচ্ছা করি, ঠিক আছে। তো মমিতা অনেকবার কিন্তু বলা হয়েছে, নেক্সট টাইম কিন্তু আমি আর ছাড়বো না, আজকের দিনটার জন্য আমি ছেড়ে দিলাম, হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ নেক্সট দিন থেকে কিন্তু ডোন্ট মানে এক্সপেক্ট আমার থেকে কিছু, ঠিক আছে, ঠিক আছে স্যার। একদমই কিন্তু সেটা ভাববে না যেখানে এখানে যে কোনো সময় তুমি আসতে পারবে, এটা কিন্তু হবে না একদম। আচ্ছা তাহলে এক্স ইউএমটা হচ্ছে আমাদের এক্স টাইমস ল্যামডা ডিএক্স ফ্রম 0 to l, মানে এক্স ডিএম করলাম আর কি, ডিভাইড বাই 0 থেকে এল ল্যামডা ইন্টু ডিএক্স, ল্যামডা 0টা তো তোমার ওপর নিচে অবশ্যই কেটে যাচ্ছে, তাহলে এটা পড়ে থাকছে আমার 0 থেকে এল এক্স ইন্টু 1 প্লাস x/l dx ডিভাইডেড বাই 1 প্লাস x/l dx, x/l dx, তাহলে ওভারঅলটা তাহলে কত আসছে, এক্স ডি স্কোয়ার আসছে x²/2 মানে l²/2 প্লাস 1/l x² dx মানে x³/3 মানে l³/3, আর নিচে পড়ে থাকছে আমার l প্লাস x dx মানে হচ্ছে l²/2 মানে l²/2l, তাহলে ওভারঅলটা আমার তাহলে চলে আসছে l²/2 প্লাস l²/3, আর এখানে চলে আসছে l প্লাস l/2, তাহলে ওভারঅলটা আমার তাহলে চলে আসছে 5l²/6 ডিভাইডেড বাই 3l/2, 5 দুগুণে 10, 3 6 18, 10-এর 18 মানে 5-এর 9, 5/9 ইন্টু l, তাহলে আমাদের বুঝতে পারছো ঠিক মাঝখানে কিন্তু থাকছে না, ঠিক ঠিক তো, তার মানে ঠিক মাঝখানে থাকছে না, একটা সাইডে কিন্তু একটুখানি বেশি থাকছে আর কি, তাই না। এবার তুমি এই সেম ব্যাপারটা তুমি একটা টু ডাইমেনশনাল অবজেক্টের জন্য করতে পারবে, তাই 2D অবজেক্টের জন্য করতে পারবে, ধরো তুমি একটা স্কোয়ার নিয়েছো, তাহলে 2D অবজেক্টের জন্য করতে পারবে, ধরো এইভাবে তোমার কাছে একটা স্কোয়ার আছে, তার 4টে পয়েন্ট দেওয়া আছে ABCD, এবং 4টে পয়েন্টে তুমি এখানে ধরো M1 মাস রেখেছো, এখানে M2 মাস রেখেছো, এখানে M3 মাস রেখেছো, এখানে M4 রেখেছো, ধরো সব কটা কোঅর্ডিনেটগুলো বলে দিচ্ছি, এটা হচ্ছে l/2, এটা হচ্ছে গিয়ে তোমার -l/2 প্লাস l/2, এটা হচ্ছে গিয়ে তোর -l/2 -l/2, আর এটা হচ্ছে প্লাস l/2 -l/2, তাহলে জাস্ট তোমাকে ধরো বলা হলো এই সিস্টেমটার জন্য XCOMটা বলো, জাস্ট প্রত্যেকটা মাসকে মাল্টিপ্লাই করে দেবে, প্রত্যেকটার এক্স কোঅর্ডিনেট দিয়ে মাস দিয়ে ভাগ করে দেবে, তাহলে চলে আসবে, তাহলে তোমার M1 টাইমস এইভাবে চলে আসবে M1 প্লাস l/2 মাইনাস M2/l/2,
এমনি করে সব কটাকে তুমি জাস্ট গুণ করতে থাকবে, মাইনাস m3 ইন্টু এল বাই টু প্লাস m4 ইন্টু এল বাই টু, জাস্ট ইয়ে করে দেবে, অ্যান্ড দেন m1 প্লাস m2 প্লাস m3 প্লাস m4। তাহলে এইভাবে তুমি জাস্ট ফাইন্ড আউট করতে পারবে, কোনো সমস্যা নেই। অ্যান্ড দ্য সেম গোজ ফর দ্য YCOM। হাউএভার দেয়ার ইজ এ ডিস্টিংক্ট কেস, যে কেসটা আমি এখানে পার্টিকুলারলি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে যে যখন তুমি কোনো একটা অবজেক্ট থেকে কোনো একটা পোর্শনকে যখন তুমি কেটে বাদ দিয়ে দেবে, তার কি সেন্টার অফ মাস কি একই থাকবে নাকি চেঞ্জ করে যাবে? বলো। চেঞ্জ চেঞ্জ করবে করে তো যাবে, মনে হয়। হ্যাঁ। তাহলে ধরো তোমার কাছে একটা এরকম সার্কুলার একটা প্লেট বা একটা রিং ছিল, একটা ডিস্ক ছিল, ধরো ওটার আমি বললাম যে আমি এইভাবে ভাবতে পারি, এইটা হচ্ছে ধরো গিয়ে সেন্টার, এটা তোমার সেন্টারটা, মানে 0 0-তে আমার সেন্টারটা, তাহলে এর সেন্টার অফ মাসটা ঠিক মাঝখানেই ছিল 0 0-তে, ঠিক আছে। তার রেডিয়াসটা ধরো হচ্ছে আর। তুমি যদি এখান থেকে একটা এরকম যদি একটা যদি কেটে বাদ দিয়ে দাও, ধরো এই একটা তুমি সার্কেলকে ধরো ধরো তুমি কেটে বাদ দিয়ে দিচ্ছ, এবং এই সার্কেলটার সেন্টারটা কোথায় ছিল বলো? r/2, 0, তাই তো? তাহলে এটা হচ্ছে r/2, 0। তাহলে কোনো একটা থেকে যদি তুমি একটা কিছু যদি কেটে বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু তোমার সেন্টার অফ মাসটা শিফট করে যাবে। ইনিশিয়ালি কাটার আগেতে ওর সেন্টার অফ মাসটা ছিল 0 0 পয়েন্টে, ঠিক আছে। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে কেটে দেওয়ার এই সেকশনটাকে তুমি কেটে বাদ দিয়ে দিয়েছো, তাহলে কেটে দেওয়ার পরে আমাদের ফর্মুলাটা কী হবে? মাইনাস হয়ে যাবে। ফর এক্সাম্পল ধরো গোটা অবজেক্টটার মাস যদি হয় m1, এইটুকুর মাস যদি তোমাদের হয় m2, তুমি আমাকে শুধু একটা প্রশ্নের জবাব দাও, এখানে কি তোমার মাসটা প্রপোর্শনাল টু এরিয়া নয়? টু ডাইমেনশনাল অবজেক্ট তো, উইথ ইউনিফর্ম মাস ডেন্সিটি, তাই তো? মাসটা কি আমার প্রপোর্শনাল টু এরিয়া নয়? হ্যাঁ তো, ইউনিফর্ম যদি মাস ডেন্সিটি যদি থাকে, সার্কুলার একটা ডিস্ক নিয়েছো, ইউনিফর্ম হলে মাসটা কি তোমার প্রপোর্শনাল টু কি তোমার এরিয়া নয়? হ্যাঁ তো। হ্যাঁ আচ্ছা, স্যার। তাহলে তার জন্য এবার তুমি যদি কেটে বাদ দিয়ে দাও, তাহলে তার জন্য নতুন যে আগে তোমার ছিল XCOM YCOM তোমার ছিল কোন পয়েন্টে? 0 0 পয়েন্টে। এবার কেটে বাদ দেওয়ার পরে তোমার নতুনটা হয়ে যাবে X'(COM)-এ। তার ফর্মুলা হচ্ছে তোমার m1 x1 মাইনাস m2 x2 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। যেহেতু তোমার মাসটা হচ্ছে প্রপোর্শনাল টু এরিয়া, তুমি বলতে পারো a1 x1 মাইনাস a2 x2 ডিভাইড বাই a1 মাইনাস a2। a1টা হচ্ছে অরিজিনালটার যে এরিয়া, আর a2 হচ্ছে যে পোর্শনটা কাটলে তার এরিয়া। অরিজিনালটার এরিয়া হচ্ছে তোমার a1টা হচ্ছে তোমার পাই আর স্কোয়ার, x1টা হচ্ছে তার করেসপন্ডিং যে এক্স কোঅর্ডিনেট 0। তুমি ধরো এটার r/2, তুমি r/2 হচ্ছে রেডিয়াস, যে পোর্শনটা তুমি কেটে দিয়েছো, তাহলে a2 আমার তাহলে হয়ে যাবে পাই r/2 তার হোল স্কোয়ার, x2টা হচ্ছে গিয়ে আমার r/2, ঠিক আছে তো। আর a1 মাইনাস a2 মানে এখানে আসবে পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার বাই 4। তাহলে ওভারঅলটা আমার তাহলে চলে আসছে মাইনাস পাই r³ বাই 8 ডিভাইডেড বাই 3 পাই আর স্কোয়ার বাই 4। তাহলে ওভারঅলটা আমার চলে আসছে কত নেবো? মাইনাস r/6। চেক করে দেখ, মাইনাস r/6, হ্যাঁ তো। তাহলে মাইনাস r/6 তাহলে সেমভাবে তুমি যখন y'(COM) করবে, এটা আমার আর করার প্রয়োজন পড়বে না, কারণ y1 এবং y2 দুটো কোঅর্ডিনেট কি 0, তাই তো। হ্যাঁ স্যার। তা তোমার একটা 0 হয়ে যাবে। তাহলে নতুন যে তোমার x'(COM) এবং y'(COM)টা হলো, সেটা
আমাদের সিম্পলি হয়ে যাচ্ছে -r/6 কমা দিয়েছিল। তো এই টাইপের সিম্পল অঙ্কগুলো কিন্তু তোমাকে করতে হবে, এইগুলো কিন্তু তোমাকে কিন্তু করতে আসতে হবে। হ্যাঁ, তুমি যেটা করতে পারো অ্যাটলিস্ট, ঠিক আছে। এছাড়াও একটা মামলা আছে, সেটা হচ্ছে এটা যে সেন্টার অফ মাসের অ্যাবাউটে, ধরো তুমি একটা 2 পার্টিকেল সিস্টেম নিয়েছো, এই একটা পার্টিকেল এই একটা পার্টিকেল, ধরো এটা মাস m1 এটা মাস m2, তুমি এই দুটোর মধ্যে ধরো ডিস্টেন্সটা হচ্ছে r, তাহলে এর সেন্টার অফ মাসটা, এবার বুঝতেই পারছো তোমার দুটো মাস যেহেতু তোমার আনইকুয়াল, তাহলে তোমার সেন্টার অফ মাসটা মাঝখানে থাকবে না। আমি ধরো এখানে আছে, মোটামুটি মাঝখানেই করলাম, ধরো এখান থেকে এটা ডিস্টেন্সটা হচ্ছে r1, এখান থেকে ওর ডিস্টেন্সটা হচ্ছে r2। তাহলে এখন আমাকে জিজ্ঞেস করলো যে r1 r2 এবং r এর মধ্যে কী সম্পর্ক আছে। তুমি এটা কীভাবে করবে, সেন্টার অফ মাসের অ্যাবাউটে, তাহলে এইটা হচ্ছে আমাদের সেন্টার অফ মাস, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের সেন্টার অফ মাস। সেন্টার অফ মাসের অ্যাবাউটে মোমেন্ট সেম হয়, অর্থাৎ আমি লিখতে পারি m1 r1 ইকুয়াল টু হচ্ছে m2 r2। এটা মনে রাখতে হবে, সেন্টার অফ মাসের অ্যাবাউটে মোমেন্ট মানে কি, মাস ইন্টু ডিস্টেন্স, তাই তো, হ্যাঁ কি না। তাহলে m1 r1, r2কে আমি লিখতে পারি r মাইনাস r1, তাহলে এখান থেকে তাহলে r1 এর ভ্যালু তাহলে আমার চলে আসছে m2 বাই m1 প্লাস m2 ইন্টু r। অ্যান্ড সেমভাবে তোমার r2র ভ্যালু চলে আসবে, দেখো r1 এর সময়তে m2 ছিল, তাহলে r2 সময়তে m1 চলে আসবে, তাহলে m1 বাই m1 প্লাস m2 মাল্টিপ্লাইড বাই r। তো 9-10-এর জন্য তুমি এর থেকে শক্ত আর এক্সপেক্ট করো না, যদিও সেন্টার অফ মাসের এমন প্রবলেম আছে যেগুলো কিনা তোমার মাথা খারাপ করে দেবে। 9-10-এর জন্য আমি এর থেকে বেশি কিছু আর চাপ দিচ্ছি না, বা জাস্ট এইটুকুই জাস্ট তোমরা পড়ে যাবে, খুব বেশি এখান থেকে চাপ নেওয়ার কোনো দরকার নেই। এখানে অনেক কঠিন কোশ্চেনও আসতে পারে, কিন্তু আই হোপ 9-10-এর জন্য সেগুলো অ্যাপ্লিকেবল নয়। হ্যাঁ, তো বেশি চাপ নিও না। হ্যাঁ, 9-10-এ তোমাকে এর থেকে কঠিন যে দেবে না সেটা হলপ করে বলাই যায়, ঠিক আছে, হয়ে গেল। এনি কোয়ারিজ, এনি কোয়েশ্চেন্স? আচ্ছা, বেশ। এরপরে আমরা কোন পার্টে যাব, এরপরে আমরা একটু ছোট করে মোমেন্ট অফ ইনার্শিয়ার দিকে আপাতত যাচ্ছি না, ফ্রিকশন তো আমাদের হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা কাইনেমেটিক্সে ঢোকার আগে আমরা একটু ছোট করে গ্র্যাভিটেশন পার্টটা বলে নিই। গ্র্যাভিটির দুটো পার্ট হয়, গ্র্যাভিটেশনের পার্টটা একটুখানি আমরা বলবো। এটা তোমার যদিও জিপিএমের মধ্যে, বাট 9-10-এর সিলেবাসের মধ্যে দেখবে এটা কিন্তু তোমার মেকানিক্সের আন্ডারে কিন্তু রেখেছে, তাই তো। তো গ্র্যাভিটেশন অ্যাকচুয়ালি তোমার একটা জিপিএম এর পার্ট অফ দ্য জিপিএম। গ্র্যাভিটেশন বলো, ইলাস্টিসিটি বলো, সারফেস টেনশন বলো, দিস ইজ দ্য পার্ট অফ দ্য জিপিএম। ওকে, আচ্ছা, তো গ্র্যাভিটেশনে আমরা কোন পার্টটা বলবো, একদম বেসিক পার্টটা আমি আপাতত এখন বলছি না। গ্র্যাভিটেশনে কোন জায়গাটা আমাদের বলতে হবে, মেনলি আমরা বলবো হচ্ছে কিছু অ্যাডভান্সও বলবো আর কিছু একবারে সিম্পল বলবো। গ্র্যাভিটিতে আমরা মেন যে পার্টটাতে বলবো সেটা হচ্ছে নিউটনের ল ফগুলো না হয় পরে মানে বলছি, ওগুলোকে নিয়ে আর অত মাথা ব্যথা করার কোনো দরকার নেই। গ্র্যাভিটির মধ্যে ইম্পর্টেন্ট পার্ট কোনটা, ইম্পর্টেন্ট পার্ট আছে, আচ্ছা না হলে না ঠিক কন্টিনিউটি থাকবে না, ঠিক আছে, আমি বরঞ্চ মানে শুরুর থেকেই বলি। আচ্ছা, তো গ্র্যাভিটেশনে কী হয়, তোমার গ্র্যাভিটি হচ্ছে একটা ফোর্স, তাহলে এই ফোর্সটা হচ্ছে উইকেস্ট ফোর্স অ্যামং অল 4 ফান্ডামেন্টাল ফোর্সেস। এই ব্যাপারটাকে জেনে রাখো, 4টে যে ফান্ডামেন্টাল ফোর্স আছে তার মধ্যে সবচেয়ে উইকেস্ট ফোর্স হচ্ছে তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে। গ্র্যাভিটেশনাল ফোর্সের রেঞ্জ কত বলো তো, রেঞ্জ কত, এটার রেঞ্জ কত? ইনফিনিটি স্যার, ইনফিনিটি। এখনও তোমার রেঞ্জ বলে কিছু হয় না, কারণ এখানে বসে বসে চাঁদের মধ্যে বসে থাকা একটা পার্টিকেলের সঙ্গেও কিন্তু আমার গ্র্যাভিটেশনাল ইন্টারাকশানস আছে, ঠিক আছে। তো এটা সবচাইতে উইকেস্ট ফোর্স। কতটা উইকেস্ট ফোর্স তুমি স্ট্রং ফোর্সের সাথে কম্প্যারিজন করলে বুঝতে পারবে। স্ট্রং ফোর্সকে যদি আমরা 10 বলি,
তাহলে গ্র্যাভিটি হচ্ছে 10⁻⁻42, তাহলে বুঝতেই পারছো কোনো স্কেলই আসে না। যে ফোর্সের দ্বারা নিউক্লিয়নগুলো বাউন্ড অবস্থায় থাকে তাকে আমরা স্ট্রং ফোর্স বলি। স্ট্রং ফোর্সকে যদি আমরা 10 বলি তাহলে গ্র্যাভিটি হচ্ছে তার রেসপেক্টে 10⁻⁻42, এতটাই হচ্ছে কম। এর রেঞ্জ হচ্ছে আমাদের ইনফিনিটি। আর গ্র্যাভিটি হচ্ছে এমন একটা জিনিস যে কিনা সমস্ত স্পেসে কিন্তু ট্রাভেল করতে পারে, মানে সমস্ত জায়গা কিন্তু তোমার গ্র্যাভিটি আছে, ঠিক আছে? সমস্ত জায়গাতে গ্র্যাভিটি আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার গ্র্যাভিটি সংক্রান্ত যে নিউটনের যে সূত্রটা ছিল, নিউটনস ল, নিউটনস স্টেটমেন্ট যেটা ছিল। আচ্ছা, বাই দ্য ওয়ে আর একটা কথা বলা হলো না, যে গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে অলওয়েজ একটা অ্যাট্রাকটিভ ফোর্স, অলওয়েজ একটা অ্যাট্রাকটিভ ফোর্স। অ্যাট্রাকটিভ ফোর্সকে আমরা কীভাবে চিহ্নিত করব? মাইনাস, তাই তো? অ্যাট্রাকটিভ ফোর্সকে আমরা অলওয়েজ মাইনাস দিয়ে চিহ্নিত করি। এছাড়াও কী হতে পারে, অলওয়েজ অ্যাট্রাকটিভ ফোর্স এর যে মানে পোটেনশিয়ালটাও হবে অল টাইম হবে মাইনাস। অ্যাট্রাকটিভ ফোর্স তো বটেই, এর যে পোটেনশিয়ালটা হবে সেটাও কিন্তু অল টাইম হবে আমাদের মাইনাস। তুমি যে কোনো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল তুমি দেখবে মাইনাস হয়, ঠিক আছে? আমি কিন্তু পোটেনশিয়াল বললাম, পোটেনশিয়াল এনার্জি কিন্তু বলছি না, ক্লিয়ার? হ্যাঁ কি না? আচ্ছা আচ্ছা, গ্র্যাভিটি হচ্ছে একটা কনজারভেটিভ ফোর্স, এটা তো অফকোর্স তোমাকে মনে রাখতে হবে। কনজারভেটিভ ফোর্স মানে কি? কনজারভেটিভ ফোর্স হচ্ছে এমন একটা ফোর্স যেটা কিনা হচ্ছে পাথ ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ রাউন্ড ট্রিপে তোমার ওয়ার্ক ডান হয় 0। কনজারভেটিভ ফোর্স মানেটা হচ্ছে তোমার রাউন্ড ট্রিপ মানে বুঝো তো, যে কোনো কনজারভেটিভ ফোর্স যে কোনো কনজারভেটিভ ফোর্স একটা ক্লোজড লুপ ফর্ম করে, তার মধ্যে লাইন ইন্টিগ্রালটা হয় 0, তাই তো? হ্যাঁ কি না? অর্থাৎ ভেক্টরের টার্মসে লিখলে আমরা লিখতে পারি এইভাবে। এবার যেহেতু এটা হচ্ছে তোমার লাইন ইন্টিগ্রালটা আমাদের 0 হয়ে গেল, তাহলে আমরা যদি এটাকে সারফেস ইন্টিগ্রালে লিখি, কার্ল অফ এফ ডট এন ক্যাপ ডিএস ইকুয়াল টু 0, তাহলে কার্ল অফ এফটা তাহলে কী হয়ে গেল? 0। তাহলে কার্ল অফ, আমরা যে বলি যে কনজারভেটিভ ফোর্সের জন্য কার্ল অফ এফ সমান যে 0 হয়, এটা আমরা কোত্থেকে বলতে পারি? এটা আমি বলতে পারি এখান থেকে, বিকজ রাউন্ড ট্রিপেতে তোমার যে নেট যে ওয়ার্ক ডানটা কত হবে না? 0 হবে। কনজারভেটিভ ফোর্স অলওয়েজ একটা ক্লোজড লুপ ফর্ম করবে। একটা ঢিলকে তুমি যদি ওপরের দিকে ছেড়ে দাও, কীভাবে ক্লোজ লুপটা ফর্ম করবে? ঢিলটাকে তুমি যদি ওপরের দিকে ছেড়ে দাও, আবার কিন্তু আবার এখানে ব্যাক করে আসবে, একটা ক্লোজ লুপ হচ্ছে না, তাই না? তাহলে কার্ল অফ এফটা তাহলে আমার কী হচ্ছে? কার্ল অফ এফটা তাহলে আমার দাঁড়াচ্ছে 0, অর্থাৎ কার্ল অফ এফ সমান যদি 0 হয়ে যায়, তাহলে এফটা হচ্ছে আমি লিখতে পারি মাইনাস অফ গ্রেডিয়েন্ট অফ সাম স্কেলার পোটেনশিয়াল। তাহলে ইউটা আমার কী হয়ে যাবে? ইউটা আমার হবে স্কেলার পোটেনশিয়াল, ঠিক আছে? ইউটা হচ্ছে আমাদের একটা স্কেলার পোটেনশিয়াল। আচ্ছা, বেশ কথা। নেক্সট আমরা এবার বলবো নিউটনের সূত্রকে। নিউটনসের ল কী বলছে? নিউটনস ল কী বলছে? বলছে দুটি বস্তু আছে। আচ্ছা, অফকোর্স তোমার এটা কনজারভেটিভ ফোর্স এবং অ্যাজ ওয়েল অ্যাজ এটা কিন্তু একটা সেন্ট্রাল ফোর্স, কারণ আমরা জানি যে কোনো সেন্ট্রাল ফোর্স হচ্ছে তোমার কনজারভেটিভ ফোর্স হয়। এটা সেন্ট্রাল ফোর্সও অফকোর্স, কারণ এই যে ফোর্সটা অ্যাকচুয়ালি আর্থ ডিপেন্ডেন্ট ফোর্স। ফোর্সটা হচ্ছে রেডিয়াস ডিপেন্ডেন্ট, তাই না? আর্থ ডিপেন্ডেন্ট ফোর্স মানে অরিজিন থেকে যে পয়েন্টে অ্যাক্ট করছে তার ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে। যেমন ধরো নিউটনসের লতে এরকম দুখানা অবজেক্ট থাকে, m1 অ্যান্ড m2, এদের মধ্যেকার ডিস্টেন্সটা হচ্ছে তোমার গিয়ে r। তাহলে এফটাকে তাহলে আমি লিখতে পারি g m1 m2 বাই r স্কোয়ার। জিটা হচ্ছে আমাদের কি না? গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এবং এটা অবশ্যই তোমার হবে আর ক্যাপ। তাহলে তোমার এটা অ্যাকচুয়ালি k বাই r স্কোয়ার আর ক্যাপ, এরকম টাইপের ফোর্স, এবং এটা কিন্তু হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স। এবং তাহলে এখান থেকে তুমি যখন পোটেনশিয়ালটাকে ডিরাইভ করবে, পোটেনশিয়ালটা তো তোমার তাহলে কী হবে? মাইনাস অফ কে বাই আর হবে, হবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে ফোর্স যদি কে বাই আর স্কোয়ার টাইপের হয়, তাহলে পোটেনশিয়ালটা আমাদের কী হবে? মাইনাস কে বাই আর টাইপের, মানে এটা অলওয়েজ আমাদের হবে একটা অ্যাট্রাকটিভ ফোর্স আর কি। ওকে, আচ্ছা, জি এর একটা ভ্যালু হয় 6.6576 × 10⁻⁻11,
নিউটন কী হবে মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, তাই তো? আচ্ছা ঠিক আছে, এবার নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে তোমার এরপরে আমাদের কোনটা বলা উচিত, ভ্যারিয়েশন, মানে আমি একদম মেন টপিকগুলো বলছি যেগুলো এমার্জিং টপিক অ্যাকচুয়ালি। ভ্যারিয়েশন অফ জি, ভ্যারিয়েশন অফ জি, জি তোমার কীভাবে ভ্যারি করে? যখন তুমি আর্থের সারফেসের ওপরে আছো, যখন তুমি এই হচ্ছে তুমি যখন তুমি আর্থের সারফেসের ওপরে আছো তখন তোমার যেটা নিম্নমুখী যে ফোর্সটা তুমি দিচ্ছ সেটা তোমার ডাব্লিউ সমান এম ইন্টু জি দিচ্ছ, তাই তো? এম ইন্টু জি দিচ্ছ। এবার তোমার সঙ্গে তো আর্থের একটা অ্যাট্রাকশানও তো আছে, তাই না? তোমার সঙ্গে আর্থের তো একটা অ্যাট্রাকশানও তো আছে। তুমি তো অ্যাকচুয়ালি তো রেস্ট ফ্রেমে তো নেই, তুমি তো অ্যাকচুয়ালি তো ঘুরছো, কারণ আর্থ তো ঘুরছে বলে, তাই তো? তাহলে আর্থের সঙ্গে তোমার তাহলে অ্যাট্রাকশন কত হবে, জিএমএম বাই আর স্কোয়ার। তাহলে তোমার ওয়েটটাকে অ্যাকচুয়ালি ওই যে তোমার জিএমএম বাই আর স্কোয়ার এই যে ফোর্সটা আছে না, এই ফোর্সটা অ্যাকচুয়ালি ধরে রেখেছে। তাহলে এখান থেকে তাহলে আমরা জি এর ভ্যালু তাহলে কী পাবো, ক্যাপিটাল জি এম, এম কিন্তু মাস অফ দ্য আর্থ, জিএম বাই আর স্কোয়ার। এটা হচ্ছে ভ্যালু অফ জি যখন তুমি সারফেসের ওপরে আছো, অর্থাৎ যখন তুমি পৃথিবী পৃষ্ঠের ওপরে আছো। এবার তুমি যদি এইচ ডিস্টেন্স ওপরে বা নিচে চলে যাও তাহলে অবভিয়াসলি তোমার চেঞ্জ করবে জিটা। তাহলে অ্যাট এইচ ডিস্টেন্স অ্যাবাভ, এখানে লেখো যে অ্যাট এইচ ডিস্টেন্স অ্যাবাভ দ্য সারফেস অফ আর্থ। খুব তাড়াতাড়ি রিভিশন করার জন্য এই ক্লাসগুলো কিন্তু খুব এফেক্টিভ কিন্তু, হ্যাঁ, এই ক্লাসগুলোতে এলে আখেরে তোমার লাভই হবে। এইচ ডিস্টেন্স অ্যাবাবে তোমার কী হবে, জিটা আমাদের জি প্রাইম হয়ে যাবে, জি প্রাইম আমাদের হয়ে যাবে। তখন তোমার এটা জিএমএমটা, তখন তোমার জিএম থাকবে, আর আর স্কোয়ারটা আমাদের আর প্লাস এইচ তার হোল স্কোয়ার হয়ে যাবে। এখন যদি তোমাদের এমনটা হয় যে ধরো এইচটা হচ্ছে তোমাদের মাছ লেস দ্যান আর, ধরো তুমি মাটি থেকে কয়েক কিলোমিটার ওপরে গেছো, তো সেটা তো তোমার পৃথিবীর যে রেডিয়াস তার রেসপেক্টে তো খুবই কম। পৃথিবীর রেডিয়াস হচ্ছে 6400 কিলোমিটার, তুমি নিশ্চয়ই 6400 কিলোমিটার ওপরে নিশ্চয়ই যাওনি, কয়েক মিটার বা কয়েক কিলোমিটার তুমি ওপরে গেছো। তাহলে যেটা বড় সেটা কমন নিয়ে নেবে। তাহলে জি প্রাইমটা আমি এখান থেকে আরটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটা জিএম বাই আর স্কোয়ার পড়ে থাকলো, আর এটা পড়ে থাকলো 1 প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার। এখন যেহেতু এইচটা আর এর রেসপেক্টে অনেক ছোট, তুমি এটাকে মাথার উপরে তুলে বাইনোমিয়াল এক্সপানশন করতেই পারো। আর জিএম বাই আর স্কোয়ারটা হচ্ছে গিয়ে তোমার জি, তাহলে জি ইন্টু 1 প্লাস এইচ বাই আর হোল টু দি পাওয়ার -2। তাহলে এবার বাইনোমিয়াল এক্সপানশনের জন্য আমরা শুধুমাত্র প্রথম টার্মটাকে নেব, তাহলে এটা তাহলে কী আসবে, জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। তাহলে এইচ যদি মাছ লেস দ্যান আর হয় তাহলে তোমার জি প্রাইমটা আমাদের হবে জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। সেমভাবে তুমি যদি পৃথিবী পৃষ্ঠের নিচে যাও, হাউএভার এইচ যদি আমাদের কম্পারেবল টু আর হয়ে যায়, ধরো এইচটা আমাদের কম্পারেবল টু আর, ধরো তুমি মোটামুটি আর বাই 2 ডিস্টেন্স তুমি উপরে গেছো, ধরো তুমি আর বাই 2 ডিস্টেন্স উপরে গেছো, তখন কিন্তু তোমার এই কন্ডিশনটা খাটবে না। তখন কিন্তু তোমাকে জি প্রাইম ইকুয়াল টু জি এম বাই আর প্লাস এইচ, একদম লিটারেলি তোমার কিন্তু এই ফর্মুলাটাকে ইউজ করতে হবে। এইচের জায়গাতে কিন্তু বসিয়ে দেবে আর বা আর বাই 3 বা আর বাই 2 যা তোমাকে বলবে। প্রথম ফর্মুলাটা তখনই অ্যাপ্লিকেবল হবে যখন কিনা এইচটা আর এর রেসপেক্টে খুবই ছোট। বোঝা গেল? ঠিক আছে, হ্যাঁ। at the distance x below the surface of the earth, x below the surface of earth, তুমি যদি x বিলোতে যাও তাহলে তোমার কিন্তু যেটা আসবে আবার তোমার একই কথা যে এক্সটা হচ্ছে মাছ লেস দ্যান আর। তো এমনটা ভাবা কোনো মানে কারণ নেই যে ওপরের দিকে গেলেই শুধুমাত্র আমার জি প্রাইম
তোমার জিটা কমবে আর নিচের দিকে গেলে তোমার জিটা বাড়বে, না এমনটা হবে না, বিলোতে গেলেও তোমার কমবে। বাট ওখানে ফর্মুলাটা একটু অন্য রকমের। তোমার জি প্রাইমটা আমাদের হয়ে যাবে জি ইন্টু 1 মাইনাস এক্স বাই আর। এক্স বাই আর কেন এটা 2x বাই আর, আর কেন হলো না, এটা তোমাকে বোঝবার জন্য তোমাকে একটু ডিটেলসে ভাবতে হবে। যখন তুমি মাটির তলাতে যাচ্ছ তখন তো তোমার তো আর্থের যে নেট মাস, সেই মাসটাও তো মডিফাই হচ্ছে না, অ্যাকর্ডিং টু দ্য গাউসের ল সেই নেট মাসটাও তো তোমার মডিফাই হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ কি না? তাহলে তার জন্য কিন্তু আমাদের কী আসবে, জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস এক্স বাই আর চলে আসবে। তাহলে এবার যদি তোমাকে জিজ্ঞেস করে যে ধরো মাটি থেকে এক্স ডিস্টেন্স তলাতে এবং এইচ ডিস্টেন্স অ্যাবাভে যদি জি প্রাইমটা সেম হয়, তাহলে কি আমি বলতে পারি এক্স ইকুয়াল টু এইচ, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমি একটা কাজ করি, এখানে জি ডবল প্রাইম বলি আমি। এবার আমি বললাম যে ইফ যদি জি প্রাইম ইকুয়াল টু যদি জি ডবল প্রাইম হয়, দেন তাহলে আমার হয়ে যাবে এক্স ইকুয়াল টু 2h। অর্থাৎ মাটি থেকে এক্স দূরত্ব নিচে হলে যা হবে 2h ডিস্টেন্স ওপরে হলে তাই হবে। ওকে, আচ্ছা, তাহলে এগুলো তোমাকে জানতে হবে, বুঝতে হবে। আচ্ছা, এবার হচ্ছে ভ্যারিয়েশন অফ জি উইথ দ্য অ্যাঙ্গেল। ধরো এই হচ্ছে পৃথিবীর, এই হচ্ছে তোমার পৃথিবীটা, তাহলে এইটা হচ্ছে তোমাদের ইকুয়েটার আর এইটা হচ্ছে তোমার পোল। ধরো এ ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরছে, ধরো এটা হচ্ছে পৃথিবীর রেডিয়াস আর, ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে ল্যামডা। তাহলে এইখানে কোনো একটা পয়েন্টে আমার তাহলে জি প্রাইম কত হবে, জি প্রাইমটা আমাদের হবে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। এটা হচ্ছে আমাদের জি প্রাইমের ডেফিনেশনটা। অ্যাট দ্য ইকুয়েটার হবে, অ্যাট ইকুয়েটার ল্যামডা হচ্ছে গিয়ে তোমার 0 ডিগ্রি। তাহলে জি প্রাইমটা আমার তাহলে চলে আসবে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। আর অ্যাট দ্য পোল ল্যামডা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে পোলেতে আমাদের জি প্রাইম যা হবে জি এর সঙ্গে সেম হবে, তাই তো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে ইকুয়েটার এবং পোলে কিন্তু তোমাদের একটু পার্থক্য আছে। এই সিম্পল ব্যাপারগুলো তোমাকে একটু জানতে হবে। এরপরে তোমাকে জিও স্টেশনারি স্যাটেলাইটটাও বুঝতে হবে, এসকেপ ভেলোসিটি, এই পার্টগুলো একটু বলি এবারে। এরপরে তোমাকে বলি যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, ফার্স্টে এটা বুঝে নাও। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা কি আমরা কি বলবো, ক্যাপিটাল ইউ বলবো। সেই ইউটা আমার হয়ে থাকে মাইনাস অফ জি এম বাই ক্যাপিটাল আর। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির ডেফিনেশনটা। ঠিক আছে, ওকে। সো একটা পার্টিকেল যদি গ্র্যাভিটির আন্ডারে মুভ করে, একটা জিনিস তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে এ particle moves under gravity, একটা পার্টিকেল যদি গ্র্যাভিটির আন্ডারে যদি মুভ করে, তাহলে তার উপরে যে ফোর্সটা কাজ করে সেই ফোর্সটা হচ্ছে সামথিং লাইক কে বাই আর স্কোয়ার টাইপের ফোর্সটা। আর পোটেনশিয়ালটা আমি কি বললাম, মাইনাস কে বাই আর টাইপের হবে, তাই তো? মাইনাস কে বাই আর টাইপের হবে। তার মানে তোমার এখান থেকে ভিটা আমি পাচ্ছি প্রপোর্শনাল টু আর ইনভার্স, তাই তো? এবার খেয়াল করো, তাহলে যখন তুমি গ্র্যাভিটির আন্ডারে যখন তুমি মুভ করছো, তখন তোমার তাহলে কী হবে, ভিটা হচ্ছে প্রপোর্শনাল টু আর ইনভার্স। এখন তুমি যদি ভিরিয়াল থিওরেম অ্যাপ্লাই করো, ভিরিয়াল থিওরেমটা কী ছিল নিশ্চয়ই মনে আছে, যে আমাদের যদি মানে পোটেনশিয়ালটা যদি প্রপোর্শনাল টু
r⁴n হয়, তাহলে তাহলে কাইনেটিক এনার্জি বাই পোটেনশিয়াল এনার্জি কত হবে? n/2। তাহলে এখানে কত আসবে? -½ আসবে, -½ আসবে। তাহলে তোর এখানে তোর আমার দেখ ইকুয়েশনটা চলে আসছে 2t + v সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা তাহলে t এর ভ্যালু তাহলে পাচ্ছি কত? -v/2। তাহলে এটা তাহলে কত হবে? gmm/2r হবে। তাহলে সিস্টেমটার যে মানে টোটাল এনার্জি হবে E সমান যে t + v, জাস্ট যোগ করে দাও, তাহলে কত হচ্ছে? -gmm/2r। তাহলে কি বুঝতে পারলে? একটা পার্টিকেল যদি তোমাদের সেন্ট্রাল ফোর্সে মুভ করে, তাহলে তার যে এনার্জিটা গ্র্যাভিটির আন্ডারে যদি মুভ করে, তাহলে তার এনার্জিটা কী হবে? অলওয়েজ কী হবে? <0 তাই তো? সবসময়তে কিন্তু যে নেগেটিভ হবে এমন কিন্তু মানে নেই, ডিপেন্ড করছে পোটেনশিয়ালটা আর এর সাথে কত অর্ডারে ভ্যারি করছে। এখন এমনও হতেই পারে, ধরো বললাম ভি প্রপোর্শনাল টু r², তখন কিন্তু এনার্জি কিন্তু নেগেটিভ হবে না। এখানে যখন -1 আসছে তখন তোমার হচ্ছে নেগেটিভ, বাট এই ক্ষেত্রে কিন্তু তোমার নেগেটিভ নাও হতে পারে। এটা কিন্তু একদম ভুল করবে না। হ্যাঁ, সবসময়তে যে এখানে যে নেগেটিভ এনার্জি আসতেই হবে এমনটা কিন্তু কোনো মানে নেই, ডিপেন্ড করছে ভিটা আর এর উপরে কীভাবে ডিপেন্ড করছে। বোঝা গেল? আচ্ছা, বেশ কথা। আচ্ছা, এবার কি আছে? তাহলে ইটা আমার তাহলে বেরিয়ে গেল। এরপরে আমরা যেটা বলবো, তাহলে এখান থেকে তাহলে আমরা কি কনক্লুশন ড্র করতে পারি? যে এনার্জি ইকুয়াল টু কী হয়? -অফ, আর অন হয়ে গেছে বাবা। এগুলো একদম করবে না ক্লাসের মধ্যে। হ্যাঁ, কিছু বলবে না, তুমি করে অন করে দেবে, এসব একদম করবে না ক্লাসের মধ্যে, একদম এগুলো চলবে না, ঠিক আছে? তাহলে ইটা হচ্ছে আমাদের, ইটা হচ্ছে কি তোর -অফ টি। কার কিছু বলছিস? কার? স্যার ভাইরাল স্যার থিওরেমটা একবার রিপিট করবেন যেটা বললেন? তুই মানে ক্লাসেতে আসিস না? না একদমই স্যার করা হয় না স্যার। না, তুই একেবারেই আসিস না, ওর জন্য তো কোনো নলেজই নেই কোনো। এই থিওরিটা আমি এর আগে প্রায় 25 টাইমস বলেছি। তুই ক্লাসের মধ্যে একদমই আসিস না, আর কোনো ক্লাস কিছু মানে ফলো করছিস না। যদি ফলো করতিস, অ্যাটলিস্ট রিভিশন ক্লাসটাও যদি ফলো করতিস, মডার্ন ফিজিক্সেই এই পার্টটা বলা হয়েছিল, ঠিক আছে? মডার্ন ফিজিক্সের মধ্যেই এই পার্টটা বলা হয়েছিল। আর যে কবে যে পড়বি বাবা, আমার তো চিন্তা লাগছে যথেষ্ট। আর যে কবে যে পড়বি, একেবারে হাল ছেড়ে দিয়ে বসে আছিস বাবা চুপচাপ, কোনো ক্লাসের সাথে কোনো সম্পর্ক নেই, আসিস তো না। হ্যাঁ, ঠিক আছে। আর কি বলবো, ভিটা যদি পোটেনশিয়ালটা যদি r⁴n হয়, পোটেনশিয়ালটা যদি r⁴n হয়, তাহলে টি মানে কাইনেটিক এনার্জি বা পোটেনশিয়াল এনার্জিটা আমাদের হবে n/2। এখানে আমাদের যখন মোশনটা আন্ডার গ্র্যাভিটি হবে তখন পোটেনশিয়ালটা হচ্ছে r⁻⁻1। তাহলে আমি যদি কম্প্যারিজন করি এর সাথে এটার, তাহলে এনটা হচ্ছে গিয়ে তোর -1, তাহলে -½ হয়ে গেল। তাহলে 2t + v সমান হচ্ছে 0। তাহলে টি তাহলে কী হলো? বোঝা গেল কী বললাম? হ্যাঁ স্যার, ঠিক আছে। আর তাহলে আমরা কি বুঝতে পারছি? তাহলে ইটা হচ্ছে -অফ টি, ঠিক আছে? আর -অফ টিটা হচ্ছে কত? v/2, ঠিক তো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এইটা আমাদের তাহলে হবে। ওকে, আচ্ছা। এরপরে চলে এসো আমাদের জিও স্টেশনারি স্যাটেলাইট। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এখান থেকে আসতে পারে। জিও স্টেশনারি স্যাটেলাইট, কেপলারস লাগলো। হ্যাঁ কেবল ওটা বলছি পরে আমি, দ্বারা অনেক কিছু আছে তো। হ্যাঁ, কোনটা ছেড়ে যে মানে কোনটা বলবো বুঝতে পারছি না। তো জিও স্টেশনারি স্যাটেলাইটে আমাদের কি হয়, একটা স্যাটেলাইট আর্থের অরবিটকে প্রদক্ষিণ করে, তাই তো? নর্মালি একটা ইলিপ্টিক্যাল অরবিটে করে, বাট আমি এখানে ফর দ্য সেক অফ সিম্পলিসিটি আমরা এখানে সার্কুলার অরবিট ধরে নেব। তাহলে সেন্টারে পৃথিবীটা বসে আছে, আর তাকে অরবিটে
একটা এম প্রদক্ষিণ করছে, এখানে এম বসে আছে। তাহলে প্রদক্ষিণ করার জন্য একটা সেন্ট্রিফিউগাল ফোর্স লাগবে, সেই সেন্ট্রিফিউগাল ফোর্সটা হবে তোর mv স্কোয়ার বাই আর, আরটা আমি ধরে নিলাম এদের যে এটা ডিস্টেন্সটা, এটা আর বলতে তুমি স্মল আরও বলতে পারো। স্মল আর না ক্যাপিটাল আর হবে? ক্যাপিটাল আরই তো, স্মল আর হবে, স্মল আর হবে। ওকে ঠিক বলছে? স্যার আর প্লাস এইচ হবে না? না, কিছু আর প্লাস এইচ হবে না, তোমরা এটাই মানে ভুল করো, এটা ক্যাপিটাল আরই হবে। তার কারণটা হচ্ছে যে স্যাটেলাইটটা আর্থ থেকে এতটাও বেশি ডিস্টেন্স দূরে নেই যে তুমি সেই এইচটাকে তুমি আর করতে পারো। যেহেতু তোমার স্যাটেলাইটটা আর্থের যে রেডিয়াস তার থেকে খুব কমই উচ্চতায় আছে, তাহলে ওই আর প্লাস এইচকে আমি আর লিখতে পারি, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। স্মল আর হবে না, ওটা তো রেডিয়াসের সঙ্গে সমান না হতে পারে না। আমি যে কি বলছি তোমার কিছু মাথায় ঢুকছে না। আমি কি বললাম, যেহেতু আর্থ থেকে সামান্য উচ্চতাতে বেশিতে আছে, তাহলে আর প্লাস এইচকে আমি আর লিখতে পারি না? জিওস্টেশনারি স্যাটেলাইট কত কিলোমিটার উচ্চতায় থাকে রে? ওটা কী এমন উচ্চতা যে একবারে আর প্লাস এইচ আমাকে লিখতে হবে? কী রে, কোথায় তুই 6,400 কিলোমিটার আর কোথায় তুই 50, 100 কিলোমিটার দেখছিস? কি ঠিক কি না? Yes. তাহলে এম বি স্কোয়ার বাই আর সমান হবে, তাহলে আমাদের কী হবে? জিএম বাই আর স্কোয়ার। তো এখানে আর এর সাথে আর ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এম এর সাথে তাহলে এম ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে ভি স্কোয়ারটা আমার তাহলে চলে আসছে কত? ভি স্কোয়ারটা আমার চলে আসছে জিএম বাই আর। এবার এখান থেকেই তাহলে কিন্তু আমরা মোটামুটি সবকটা কিন্তু আমরা বলতে পারবো। ভিটা হচ্ছে এখানে ভি সমান কত? আর্থের যে রেডিয়াস অর্থাৎ 2π আর ডিভাইড বাই টাইম পিরিয়ড টি। তো এটা মানে হচ্ছে তো 2π আর তার আবার হোল স্কোয়ার বাই টি স্কোয়ার ইকুয়াল টু হবে কত? জিএম বাই আর। তাহলে এখান থেকে আমি তাহলে পাচ্ছি টি স্কোয়ার ইকুয়াল টু কী পাচ্ছি? 4π স্কোয়ার আর কিউব বাই জিএম। তাহলে এখান থেকে আমি পাচ্ছি টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। এইটাকে আমরা কেপলারের ওই যে প্ল্যানেটারি মোশনের যে থার্ড লটা হয় না, সো ইট ইজ দ্য কেপলার্স থার্ড ল। তাহলে কেপলার্সের ল যখন বলছি, কেপলার্সের বাকি দুখানা ল আমি বলে দিই। কেপলার্সের থার্ড ল, টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। আচ্ছা, টি থেকে তুমি চাইলে টিকে তুমি আবার লিখতে পারো হচ্ছে গিয়ে 2π বাই ওমেগা, মানে 4π স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4π স্কোয়ার আর কিউব বাই জিএম। তাহলে ওমেগাটা তাহলে কত বেরোচ্ছে? জিএম বাই আর কিউব, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে জিএম বাই আর কিউব। তো এই সমস্তগুলোকে আমরা খুব সহজে কিন্তু বের করতে পারি। তাহলে এখান থেকে তোমার ভেলোসিটি সব বেরিয়ে আসবে, এভরিথিং। ঠিক আছে, ভি তারা কত হচ্ছে? রুট জিএম বাই আর। এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং আর কি, রুট জিএম বাই আর। ঠিক আছে, সো এই টাইপের এখান থেকে কোশ্চেন্স এখান থেকে আসতে পারে। এই টাইপের কোশ্চেন্স তোমাদেরকে এক্সামে দিতে পারে। এই টাইপের কোশ্চেন্সগুলোকে একটু প্র্যাকটিস করতে হবে তোমাকে, আমি এক্সামের মধ্যেও দেবো, চিন্তা করো না। আচ্ছা, হয়ে গেল। এরপরে আমি কেপলারের বাকি দুখানা ল বলবো। কেপলারের ফার্স্ট ল কী বলছে? কেপলারের ফার্স্ট ল বলছে যে কেপলারের ফার্স্ট লগুলো অ্যাকচুয়ালি প্ল্যানেটারি মোশনের জন্য, এই যে সূর্যের চারিদিকে যে আটটা যে গ্রহ যে ঘোরে, তো সেই মোশনটাকে মাথায় রেখে কেপলার লগুলোকে বানিয়েছিল। ঠিক আছে, তাহলে ফার্স্ট ল কী বলছে না, একটা ইলিপ্টিক্যাল অরবিটে হচ্ছে ঘুরবে, বা অরবিটটা আমাদের অবশ্যই হতে হবে ক্লোজড, এবং সেই ইলিপ্টিক্যাল অরবিটের যে ওয়ান অফ দ্য ফোসাইতে সান লাই করবে। তাহলে প্ল্যানেটস রিভলভ, তাহলে ফার্স্ট পয়েন্টটা হচ্ছে যে প্ল্যানেটস রিভলভ অ্যারাউন্ড দ্য সান in a closed elliptical orbit, অরবিটটা ঠিক সেই অর্থে সার্কুলার নয়,
closed elliptical orbit with sun at one of its foci, অর্থাৎ ইলিপ্টিক্যাল অরবিটের যে নাভি থাকে সেই নাভিতে অবস্থান করবে কে না সূর্য। ঠিক আছে, আচ্ছা নেক্সট এবার 2 নম্বরটা হচ্ছে আমাদের আসল ফার্স্ট লটা আমাদের অ্যাজ সাচ কিছু ম্যাথামেটিক্যাল কিছু দেয় না। সেকেন্ড লটা তোমার যেটা দেয়, সেকেন্ড লটা বলছে যে যখন ঘুরছে না ইকুয়াল টাইমে ইকুয়াল এরিয়া কভার করবে। অর্থাৎ তুমি ইমাজিন করো ও যদি এইভাবে ঘোরে, ধরো পৃথিবী কোনো একটা টাইমে এখানে সূর্য বসে আছে, পৃথিবী কোনো একটা টাইমে এখানে ছিল, তারপরে এই পাথে মুভ করে গেল, তাহলে এইখানে হয়ে গেল। ধরো এটা T1 ইনস্ট্যান্টে ছিল, এটা T2 ইনস্ট্যান্টে এলো। আবার ধরো পৃথিবী কোনো একটা সময়তে এইখানে আছে, এই পাতে মুভ করেও এখানে এলো। ধরো এটা T3 ইনস্ট্যান্টে, এটা T4 ইনস্ট্যান্টে। তাহলে কেপলারের সেকেন্ড ল বলছে যে ইকুয়াল টাইমে ইকুয়াল এরিয়া কভার করবে। এটার অর্থ হলো এটা, আমি যদি নামটামগুলো দিই ও এ বি ও সি ডি, ওর বক্তব্যটা হচ্ছে যে যদি তোমার T2 মাইনাস T1 এই ইন্টারভালটা যদি তোমার T4 মাইনাস T3-র সঙ্গে সমান হয়, তাহলে এরিয়া ও এ বি সমান হয়ে যাবে এরিয়া ও সি ডি। অর্থাৎ টাইমের ডিফারেন্সটা যদি সেম থাকে, অর্থাৎ ওই টাইমের যে ইন্টারভ্যালটা, সেই ইন্টারভ্যালটা যদি আমার সেম থাকে, তাহলে আমার ওই দুটো এরিয়া সেম হবে। এটাকেই আমরা ম্যাথামেটিক্যাল টার্মসে আমরা লিখতে পারি dA বাই dt ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ স্যার। সো এইটাকেই আমরা তাহলে বলতে পারি যে আমার কাছে রেডিয়াল ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, dA বাই dt সমান টাইমের ইন্টারভালে সমান এরিয়া সোয়েপ্ট আউট করবে। ঠিক আছে? সো কেপলারের সেকেন্ড ল কি বলছে যে ইকুয়াল টাইমের ইন্টারভালে ইকুয়াল এরিয়া swept out by earth, সমান টাইমের ইন্টারভালে সমান এরিয়াকে সোয়েপ্ট আউট করবে। ঠিক আছে, বোঝা গেল? ওকে, আচ্ছা তাহলে এবার আমরা এটার ফিজিক্যাল মানেটা কি, dA বাই dt সমান কনস্ট্যান্ট, এখান থেকে আমরা কি পেতে পারি? তাহলে ধরো সূর্য এখানে বসে আছে আর পৃথিবী এরকম একটা বৃত্তচাপ বরাবর মুভ করে যাচ্ছে, একটা সার্কুলার আর্কে মুভ করছে। ধরো ইনিশিয়ালি পৃথিবী এখানে ছিল, তারপরে ধরো খানিকক্ষণ পরে এখানে চলে এলো, তাহলে এটাকে যোগ করে দিলাম, এই অ্যাঙ্গেলটাকে আমি নাম দিলাম ডি থিটা। এবার যেহেতু সূর্য থেকে পৃথিবীর ডিস্টেন্সটা অনেক, তাহলে এই বৃত্তচাপটা মানে যা, এটা মানেও তাই তো নাকি না? যদি অনেকটা যদি তোমার দূরে থাকে, এটা যদি তোমাদের আর হয়, তাহলে এটা হচ্ছে কি তোমার আর ডি থিটা, আর এটা আর ডি থিটা মানে তোমার এটাও আর ডি থিটা। তাহলে ট্রায়াঙ্গেল ও এ বি, এটার তোর এরিয়া কত হলো? তাহলে এরিয়া আমার হচ্ছে dA সমান হচ্ছে হাফ ইন্টু ভূমিটা হচ্ছে গিয়ে আর, ভূমি ইন্টু উচ্চতা আর ডি থিটা। সো এটা মানে হচ্ছে r² বাই 2 ডি থিটা। এখন যেহেতু কেপলারের সেকেন্ড লতে বলাই আছে dA বাই dt ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে অফকোর্স আমি এখানে বলতে পারি যে r² থিটা ডট ইকুয়াল টু কনস্ট্যান্ট
একটা যদি ছোট্ট মাস দিয়ে মাল্টিপ্লাই করে দাও এম আর স্কোয়ার থিটা ডট হুইচ ইজ ইকুয়াল টু হচ্ছে এল মানেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে কি আমি বলতে পারি কেপলারের সেকেন্ড লটা হচ্ছে কনসিকুয়েন্সেস অফ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাই তো? অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে কেপলারের ওই যে বললাম যে ডিএ বাই ডিটি ইকুয়াল টু কনস্ট্যান্ট, সো এইটার কনসিকুয়েন্স হচ্ছে তোমার এটার কনসিকুয়েন্স হচ্ছে আমার অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম মাস্ট বি কনজার্ভ থাকবে। অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অবভিয়াসলি কনজার্ভ থাকবে, এবং অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টামকে কনজার্ভ থাকার জন্য সিস্টেমটার মোশনটা কিন্তু মাস্ট বি কনফাইন্ড ইন আ প্লেন। সো দ্য মোশন মাস্ট বি কনফাইন্ড টু এ প্লেন, এটা হতে হবে। মাস্ট বি ডিফাইন্ড নয়, কনফাইন্ড, মাস্ট বি কনফাইন্ড ইন আ প্লেন। অ্যাঙ্গুলার মোমেন্টামে কনজারভেশনই বলে দেয় যে তোমাকে ওই মোশনটা প্লেনের মধ্যে থাকতেই হবে। অ্যাঙ্গুলার মোমেন্টাম যেহেতু কনস্ট্যান্ট আমি বলেই দিলাম, তাহলে মোশন মাস্ট বি কনফাইন্ড ইন আ প্লেন। তাহলে কেপলারের সেকেন্ড লটা কিন্তু অ্যাকচুয়ালি বলছে অ্যাঙ্গুলার মোমেন্টামের কনজারভেশন। কেপলারের সেকেন্ড ল এটাও বলছে দ্য মোশন মাস্ট বি কনফাইন্ড ইন আ প্লেন। এই যে পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে, এই মোশনটা কিন্তু একটা প্লেনের মধ্যে হচ্ছে। প্লেনের মধ্যে হওয়াটা এসেনশিয়াল কেন? বিকজ অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ আছে বলে। আমার কথাটা কি বুঝতে পারলে আমি কি বললাম? Yes, sir. এটা হচ্ছে Yes, sir. আসল কথা। এবং এর আরেকটা গল্পটা হচ্ছে যে কেপলারের থার্ড লটা কিন্তু ইউনিভার্সাল ল নয়। ওই যে বললাম টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, ওটা কিন্তু শুধুমাত্র সূর্য পৃথিবীর মধ্যে পোটেনশিয়ালটা 1/r টাইপের বলেই হয়েছে। যদি পোটেনশিয়ালটা আর এর অন্য পাওয়ারের সাথে ভ্যারি করতো, তখন কিন্তু টি স্কোয়ারটা প্রপোর্শনাল টু r⁴n হতো না। আমার কথাটা বুঝতে পারলে কি বললাম? ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি বলি যে তাহলে স্যার ইন জেনারেল, তাহলে দ্য মানে জেনারেলাইজড থার্ড ল অফ কেপলার, এটা কেপলার হবে। কেপলারের যে থার্ড লটার যে জেনারেলাইজড ফর্মটা, ওটা তোমার কী হবে? আমরা দেখতে পেলাম যে ভিআর যদি প্রপোর্শনাল টু r⁻⁻1 হয়, তাহলে টিটা প্রপোর্শনাল টু r⁻³ হয়ে যাচ্ছে। সো আমি তাহলে এইটাকে তাহলে লিখতেই পারি r⁻1+½ আমরা লিখতে পারি। তাহলে ইন জেনারেলি যদি ভিআরটা r⁻⁻n হয়, তাহলে তোর হয়ে যাবে টি প্রপোর্শনাল টু r⁻1+ কত হবে? n/2, হ্যাঁ তো? আচ্ছা, একটা ছোটো এক্সাম্পল দিচ্ছি, তোমাকে আমি এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলটা হচ্ছে, ধরো তোমাকে অঙ্কতে দেওয়া আছে যে ভিআরটা ইজ প্রপোর্শনাল টু r², তাহলে টি প্রপোর্শনাল টু কত হবে? r⁻1 n কত? -2, n কত? -2 তো? তাহলে r⁻0 হয়ে যাচ্ছে। দেখো, তার মানে কেপলারের যে থার্ড লটা আছে, ওটা কিন্তু প্ল্যানেটারি মোশনের জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল, আদারওয়াইজ কিন্তু খাটবে না। ওকে স্যার, ওখানে তো r² করেছেন, n তো তাহলে 2 হবে। হ্যাঁ, তো আমি কম্প্যারিজন করে কি তোর এনটা কি আমি -2 পাচ্ছি না? এই দুখানা হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিকই আছে। আচ্ছা, এরপরে নেক্সট আমরা দেখব আমাদের এসকেপ ভেলোসিটি। আসল পার্টটা আমাদের হয়ে গেছে। এসকেপ ভেলোসিটি, যতটা মিনিমাম ভেলোসিটিতে ছাড়লে একটা রকেট পৃথিবীর মহাকর্ষীয় ত্বরণের যে বাইরে, মানে ফিল্ডে যে বাইরে চলে যাবে, দ্যাট ইজ কল্ড দ্য এসকেপ ভেলোসিটি। আমাদের তো তোমরা জানো যে ইসরো তো কত যে লঞ্চ করলো, হ্যাঁ, মঙ্গল অভিযান, চন্দ্রাভিযান, চন্দ্রায়ন, হ্যাঁ, আরও কত কি তোমার লঞ্চ করেছে। প্রত্যেকটাতে কিন্তু রকেটের ওদের যে ইঞ্জিনিয়ারিং সেইভাবেই করা হয়, যেন রকেটের মিনিমাম যে স্পিডটা, ওটা এমন হতে হবে
সে যেন আর্থের অভিকর্ষ যে বলটা তার বাইরে চলে যেতে পারে। ওই মিনিমাম ভেলোসিটি তুমি যদি না দাও তাহলে কিন্তু যেতে পারবে না। ঠিক আছে, তাহলে এসকেপ ভেলোসিটিটাকে আমরা কীভাবে ফাইন্ড আউট করবো? এসকেপ ভেলোসিটি হচ্ছে দ্য মিনিমাম ভেলোসিটি রিকোয়ার্ড, the minimum velocity required to escape from the gravitational attraction of Earth. কারণ যদি তুমি ওকে ওই মিনিমাম ভেলোসিটি প্রদান করতে না পারো তাহলে কিন্তু নিজের ভারেতে ও ধপাস করে কিন্তু, কারণ আর্থ তো ওকে টানছে, আর্থ তো ওকে নিজের দিকে টানছে। তুমি একটা বলকে ওপরের দিকে থ্রো করলে সে আবার নিচের দিকে নেমে আসে কেন? কারণ আর্থ তোকে টানছে। তা তোকে একটা মিনিমাম ভেলোসিটি দিতে হবে যেন ও আর্থের ওই যে টানটাকে যেন এক্সপিরিয়েন্স করতে না পারে, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ, ফ্রম দ্য গ্র্যাভিটেশনাল টু এসকেপ ফর দ্য গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন অফ আর্থ, এটাই হচ্ছে আমাদের কি এসকেপ ভেলোসিটি। এটাকে আমরা কীভাবে বের করতে পারি? পৃথিবী এই অঙ্কগুলো করার জন্য ধরো তোমাকে বললো যে মিনিমাম কতটা ভেলোসিটি আমার লাগবে। মিনিমাম ভেলোসিটি মানে কি? মিনিমাম কাইনেটিক এনার্জি। আর কাইনেটিক এনার্জি কতটা রিকোয়ারমেন্ট হবে? ফাইনাল পোটেনশিয়াল এনার্জি মাইনাস ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি, রাইট? তাই তো? তুমি তো আর্থের সারফেস থেকে আর্থের সারফেস থেকে ছাড়ছো, আর্থের সারফেস থেকে ও চলে যাচ্ছে ইনফিনিটিতে, আর্থের সারফেস থেকে ও চলে যাচ্ছে ইনফিনিটিতে। তাহলে যখন আর্থের সারফেসের ওপরে ছিল তখন তার পোটেনশিয়াল কত ছিল? মাইনাস gmm/r। যখন ও ইনফিনিটিতে গেল তখন আর এর জায়গাতে বসালাম ইনফিনিটি। অফ রাখ। যখন এতে গেল, যখন ও ইনফিনিটিতে গেল তখন কত হয়ে গেল? 0 হয়ে গেল। তাহলে নেট চেঞ্জ ইন দ্য পোটেনশিয়াল এনার্জি কত হলো? gmm/r। দেখো তাহলে এখানে দেখো on the surface of earth আমি বললাম u initial is equals to আমাদের হবে মাইনাস অফ gmm/r। ঠিক আছে? অ্যাট ইনফিনিটি, যখন ও ইনফিনিটিতে চলে গেল তখন তোর ইউএফ কত হলো? 0 হয়ে গেল। তাহলে চেঞ্জ কত হলো? ইউএফ মাইনাস ইউআই হলো তো? বলো। এটা হয়ে গেল gmm/, এটা হয়ে গেল gmm/r। এই যে তোমার চেঞ্জ ইন দ্য পোটেনশিয়াল এনার্জি, এইটা কোত্থেকে এলো? এটা এলো তোমার ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে, তাই তো? তাহলে কী বলছে? হাফ mv² ইকুয়াল টু কী হবে? ডেল্টা ইউ অর্থাৎ gmm/r। এই যে চেঞ্জ ইন দ্য পোটেনশিয়াল এনার্জি মানে কি? এটা ইকুয়াল টু হবে তোমার যে কাইনেটিক এনার্জি। তাহলে তাহলে ক্যান্সেল আউট। তাহলে তোমার এখান থেকে কী চলে এলো? ভি ইকুয়াল টু √gm/r। আর একটু আগে আমি জিএমটাকে আমরা কিভাবে লিখলাম? gr², তাই তো? gr²। এটা হচ্ছে আর, তারা চলে আসছে √2gr। এটাই হচ্ছে কি তোমার 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এতটা সাংঘাতিক পার সেকেন্ডে, বুঝতে পারছো? 11.2 কিলোমিটার, তাহলে কতটা মারাত্মক স্পিড তার মানে বুঝতেই পারছো। তোমারটা দেখে মনে হয় যে একবারে আস্তে আস্তে যাচ্ছে, পার সেকেন্ডে কিন্তু এতটা মারাত্মক স্পিডে যায়। তাহলে কতটা জ্বালানির জোর থাকতে হবে এবং কতটা মারাত্মক লেভেলের থ্রাস্ট থাকতে হবে, আই হোপ তুমি বুঝতেই পারছো। কতটা থ্রাস্ট ফোর্স থাকলে তবে আর্থ, যে কিনা একটা ট্রিমেন্ডাসলি একটা তার জি আছে, তার গ্র্যাভিটির বাইরে তুমি চলে যেতে পারবে। তাহলে বুঝতে পারছো অনেকটা কিন্তু তোমাদের ফুয়েলের কিন্তু থ্রাস্ট ফোর্সের জোর থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা পসিবল হবে না। ওকে, হয়ে গেল। এবার একটা ছোট প্রবলেম আমরা এবার এখানে একটু ডিসকাশন করব। যেহেতু আমরা দেখলাম যে কনজারভেটিভ ফোর্স মানে গ্র্যাভিটেশনাল ফোর্সটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স, এবং সেখানে আমাদের এনার্জি কনজার্ভড, দ্য টোটাল এনার্জি অফ দ্য
এনার্জি ইটা আমাদের হবে হাফ এমভি স্কোয়ার, অর্থাৎ কাইনেটিক এনার্জি মাইনাস কী হবে জি এম এম বাই আর, তাই তো? ক্লিয়ার? হ্যাঁ তো, Yes. মানে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, মানে পোটেনশিয়ালটা তো বাই ডিফল্টই তো মাইনাস, তাহলে তোমাদের এনার্জি তাহলে তোমাদের এটা হবে ওকে হাফ এমবি স্কোয়ার মাইনাস এই পুরো জিনিসটা। এবার ধরো, এবং আমরা এখানে এটাও জানি যে ইন গ্র্যাভিটেশন conserved quantities are এক নম্বরে হচ্ছে তোমার এনার্জি, আর 2 নম্বরে হচ্ছে তোমাদের কি অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই দুখানা হচ্ছে আমাদের কনসেপ্ট থাকবে। তাহলে এবার এর উপরে বেস করে যদি আমি একটা ছোট্ট যদি একটা তোমাকে অঙ্ক দিই, শোনো ভালো করে। ধরো ইনস্টেড অফ সার্কুলার অরবিট আমি ধরে নিলাম যে ও একটা ইলিপ্টিক্যাল অরবিটে ঘুরছে। ধরো পৃথিবী সূর্য চারিদিকে একটা ইলিপ্টিক্যাল অরবিটে ঘুরছে, ধরো এইভাবে আছে। ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ধরো পৃথিবী কোনো এক সময়তে ফারদেস্ট ডিস্টেন্সে ছিল আর কোনো এক সময়তে নিয়ারেস্ট ডিস্টেন্সে আছে। ধরো এই পয়েন্টগুলোর নাম হচ্ছে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি। তাহলে আমাকে বলো এ এবং বি পয়েন্টে কোন দুটো কোয়ান্টিটি কনসার্ভ থাকবে? এনার্জি এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম। হ্যাঁ তো, তাহলে তাহলে তোমার পৃথিবীর মাস হচ্ছে তোমার এম। তাহলে আমি 1 নম্বর ইকুয়েশন থেকে লিখতে পারি, যেহেতু অ্যাঙ্গুলার মোমেন্টাম কনসার্ভড, আমি ধরলাম এ পয়েন্টের ভেলোসিটি হচ্ছে তোমার গিয়ে v1 আর বি পয়েন্টের ভেলোসিটি হচ্ছে গিয়ে তোমার v2। তাহলে আমার তাহলে বলতে একটুও দ্বিধাবোধ নেই, এ পয়েন্টে অ্যাঙ্গুলার মোমেন্টাম আমাদের হবে এম ভি ওয়ান ইন্টু এ, কারণ অ্যাঙ্গুলার মোমেন্টামটা হচ্ছে এম ভি আর। তাহলে এম ভি ওয়ান এ সমান কী হবে এম ভি টু বি। তাহলে আমি এখান থেকে বলতেই পারি যে ভি ওয়ান এ ইজ ইকুয়ালস টু ভি টু বি। তাহলে তুমি এখান থেকে কাজ করো, ভি ওয়ানের ভ্যালুটাকে বের করে নাও ভি টু বি বাই এ, বলতেই পারি। এবার 2 নম্বরে আরেকটা ইকুয়েশন আছে কনজারভেশন অফ এনার্জি। তাহলে কনজারভেশন অফ এনার্জির ডিমান্ড কি? এ পয়েন্টে কাইনেটিক এনার্জি কত? হাফ এম ভি ওয়ান স্কোয়ার। ওই পয়েন্টের ডিস্টেন্স কত? এ। তার কত হবে? জি এম এম বাই এ হবে, সমান কী হবে? বি পয়েন্টটা কত? হাফ এম ভি টু স্কোয়ার মাইনাস কী হবে? জি এম বাই বি। হ্যাঁ তো, Yes, sir. তাহলে এবার এখান থেকে দেখো, তাহলে হাফ এমটা কমন চলে যাচ্ছে, এখানে থাকছে আমার ভি ওয়ান স্কোয়ার মাইনাস ভি টু স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু জি এম এমটা কমন চলে যাচ্ছে 1 বাই এ মাইনাস 1 বাই বি। এবার এম এমটা ক্যান্সেল আউট, ভি ওয়ান স্কোয়ারের জায়গাতে বসিয়ে দাও ভি টু স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ভি টু স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 2gm ইন্টু 1 বাই এ মাইনাস 1 বাই বি। তাহলে এখান থেকে আমি তাহলে কী পাচ্ছি? ভি টু স্কোয়ারটা কমন চলে যাচ্ছে, আমার পড়ে থাকছে আমার পড়ে থাকছে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 2gm, মানে থাকছে এ বি ইন্টু বি মাইনাস এ। তাহলে এখান থেকে তাহলে ভি টুর ভ্যালু তাহলে আমি কী পাচ্ছি? ভি টু ভ্যালু আমি তাহলে পাচ্ছি এখানে বি মাইনাস এ কেটে যাচ্ছে বি প্লাস এ দিয়ে, এখানে এর সাথে এ কেটে যাচ্ছে এ দিয়ে, তাহলে কত আসছে? 2gm রুট আন্ডার বল 2gm এ বাই বি ইন্টু এ প্লাস বি। হ্যাঁ তো, হ্যাঁ স্যার। তাহলে আমাকে যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্যাট, তুমি চাইলে কিন্তু এখানে ভি ওয়ানটাও বের করতে পারতে। তুমি চাইলে ভি ওয়ানটা বের করাটা, তাহলে ভি ওয়ানটাও তোমাকে আমি বের করে দেখিয়ে দিচ্ছি। তাহলে ভি ওয়ানটা তো একদমই সোজা, ভি ওয়ানটা আমার হতে পারে ভি টু বি বাই এ। তো
এখানে চলে এসো ভি টু বি বাই এ বসিয়ে দাও, ভি টু বি বাই এ, তা তোমার ঢুকবে 2gm এ বি ইন্টু এ প্লাস বি, বি বাই এটা ভেতরে বি স্কোয়ার বাই এ স্কোয়ার আকারে ঢুকবে। তাহলে ভি ওয়ানটা কত আসছে 2gm, এখানে তোর আসছে বি বাই এ এ প্লাস বি। জাস্ট দেখো এ বাই বিটা বি বাই এ হয়ে গেছে। তা তুমি ভি ওয়ান বের করে অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করো বা ভি টু বের করে অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করো, একই ব্যাপার। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম তাহলে কত হলো, অ্যাঙ্গুলার মোমেন্টাম আমার তাহলে হলো এল। তুমি চাইলে ওটাকে এম ভি ওয়ান এও বলতে পারো অথবা এম ভি টু বিও বলতে পারো, হ্যাঁ কি না, পারো তো? তাহলে এম ভি ওয়ান এ, এমটা কাজ করো তুমি, এমটাকে ভেতরে এম স্কোয়ার আকারে ঢোকাও, তা 2gm এম স্কোয়ার বি, এটাকে তুমি ভেতরে এ স্কোয়ার আকারে ঢোকাও, এ স্কোয়ার বাই এ ইন্টু এ প্লাস বি, মানে আমরা এম ইন্টু একে ভেতরে এম স্কোয়ার ইন্টু এ স্কোয়ার আকারে ঢোকালাম। তাহলে ওভারঅল তাহলে আমার এল তাহলে চলে আসছে 2gm এম স্কোয়ার এ বি বাই এ প্লাস বি। কোশ্চেন যদি বাঁশ হয় এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাকে এক আধটা দিয়ে দিতে পারে, ঠিক আছে? তো এটা একটুখানি করিয়ে রাখলাম, একটু দেখে নেবে, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? আচ্ছা, আর কিছু আমার বলার আছে গ্র্যাভিটি থেকে? স্যার হ্যাঁ স্যার ইসেন্ট্রিসিটি দিয়ে একটু বলে দিবেন। হ্যাঁ হ্যাঁ, স্যার ইসেন্ট্রিসিটির ফর্মুলাগুলো বলে দিবেন। এক্সেন্ট্রিসিটিটা তোমার অ্যাকচুয়ালি পার্ট অফ দ্য 11, 12, 9, 10 এর পার্ট ওটা নয়, যাকে সেটা অসুবিধা নেই, বলে দিচ্ছি আমি। এক্সেন্ট্রিসিটি ফর্মুলাটা হচ্ছে যে, হ্যাঁ আবার ফোন করেছে, দাঁড়া। হ্যালো, কে? আমি তো এখন পড়াচ্ছি, পরে বলছি কথা। 10টার সময় ফোন করবে, 10টায় ফোন করবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বেশ কথা। আর যে এসএলএসটিতে কতগুলো অ্যাডমিশন যাওয়ার হবে বাবা, তো এত ফোন বাবারে। হ্যাঁ আচ্ছা এই তো, এই বাবা এখনও 25 জন ক্লাস করছো তোমরা, এখনও সবাই লেফট হয়ে যাওনি? কী ব্যাপার বাবারে, এখনও তোমরা লেফট হয়ে যাওনি? আমি তো ভাবলাম সবাই লেফট হয়ে গেছে বোধ হয়। বাবা এখনও 25 জন ক্লাস করছো তোমরা, বাবা তোমার ধৈর্য আছে মানতে হবে না, তোমরাই পারবে, ঠিক আছে? তুই ভাবো তো যে 5 জন লেফট হয়ে গেল তাদের কত তাড়া বলো তো, তাদের লাইফে কত কিছু করার আছে বলো তো, বাড়িতে যাবে, খাবে দাবে, ঘুমোতে হবে, কত কাজ বলো তো তাদের, তাই না? একটু বুঝতে হবে না যে 5 জন লেফট হয়ে গেল কত তাদের কাজ জীবনে, তাই না? আচ্ছা, এবার চলে এসো আমাদের এক্সেন্ট্রিসিটি ফর্মুলা। এক্সেন্ট্রিসিটি ফর্মুলাটা হচ্ছে ই ইকুয়াল টু এক্সেন্ট্রিসিটি বানানটা ভুল হচ্ছে আমাদের, এক্সেন্ট্রিসিটিটা তোমাকে মনে রাখতে হবে যে এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্যারামিটার। তুমি জানো যে গ্র্যাভিটির আন্ডারে তোমার অরবিটটা ক্লোজড হতে হবে। এবার সেন্ট্রাল ফোর্সে অনেক রকমের অরবিটাল মোশন হতে পারে। ফর এক্সাম্পল কিছু মোশন ক্লোজড হয়, ফর এক্সাম্পল সার্কেল, ফর এক্সাম্পল ইলিপস। আবার কিছু মোশন ক্লোজ মানে বাউন্ডেড মোশন আর কি, আর কিছু মোশন তোমার হয় আনবাউন্ডেড মোশন, ফর এক্সাম্পল প্যারাবোলা, ফর এক্সাম্পল হাই প্যারাবোলা। তো অরবিটটা ক্লোজড হবে কি হবে না সেটা ডিপেন্ড করে এক্সেন্ট্রিসিটির উপরে। সেই এক্সেন্ট্রিসিটি ফর্মুলাটা হচ্ছে তোমার এ মাইনাস বি বাই এ প্লাস বি, মানে আর ম্যাক্সিমাম মাইনাস আর মিনিমাম বাই আর ম্যাক্সিমাম প্লাস আর মিনিমাম। এখানে কিন্তু একটা কথা বলে রাখি, যদি এখানে পৃথিবীর রেডিয়াস দেওয়া থাকে এবং তার সঙ্গে সঙ্গে বলে দেয় যে 400 কিলোমিটার হচ্ছে ক্লোজেস্ট ডিস্টেন্স,
200 কিলোমিটার হচ্ছে ফার্থেস্ট ডিস্টেন্স। পৃথিবীর রেডিয়াস যদি মেনশন করা থাকে এবং তার সঙ্গে যদি বলে 400 কিলোমিটার ক্লোজেস্ট, 400 কিলোমিটার ফার্থেস্ট আর 200 কিলোমিটার ক্লোজেস্ট, 6400 সাথে কিন্তু ওই 400 এবং 200 কিন্তু যোগ করতে হবে। ক্লিয়ার? কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, খুব সাবধানে কিন্তু। তোমরা 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 যেটা করে দিয়ে আসবে 400 মাইনাস 200 বাই 400 প্লাস 200, না ভুল হয়ে যাবে। 6400 প্লাস 400 মাইনাস 6400 প্লাস 200 ডিভাইড বাই ওটা। পৃথিবীর রেডিয়াস কিন্তু তোমাকে অ্যাড করতে হবে, সাবধানে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এটা আমার তাহলে হয়ে গেল। আর কিছু বলার আছে আমার? আর কিছু বলার আছে? স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি স্যার, এই যে জিও স্টেশনারি স্যাটেলাইটটা বলছিলেন, হ্যাঁ, ওটা হচ্ছে অনেকটাই পৃথিবীর থেকে অনেকটাই দূরে থাকে, কতটা ওই জন্য কতটা? প্রায় নিরক্ষীয় অঞ্চলে প্রায় 36,000 কিলোমিটার। ওই জন্য সিগন্যালটা যেতে আসতে অনেকটা টাইম গ্যাপ হয় বলে তারপরে সেই মেরু উপগ্রহ। হ্যাঁ, তাহলে আমি ওটা ভুল বলেছি। ওটা তাহলে নর্মাল হবে, তাহলে নর্মাল কোনো একটা স্যাটেলাইট। ক্লিয়ার? বুঝতে পারলে? হ্যাঁ, একটা হ্যাঁ স্যার। নর্মাল ভেবে নাও তাহলে আর কি। হ্যাঁ, ঠিক আছে, তুমি ওটাকে মানে স্মল আর বলতেই পারো, কোনো অসুবিধা নেই। তুই ক্যাপিটাল আরটাকে তুমি মানে স্মল আরই বলবে, অসুবিধা নেই। ঠিক আছে, ওগুলোকে নিয়ে অত চাপ নিও না। যেমন যেমন তোমাকে মানে কোশ্চেনের ডিমান্ড থাকবে, তুমি সেই অনুযায়ী তুমি করবে। আচ্ছা, আর কিছু বলার আছে আমার? আর কিছু বলার আছে? আর হ্যাঁ, পোটেনশিয়াল ক্যালকুলেশনগুলো কিন্তু একটু করে রাখবে ইউনিফর্ম সলিড স্ফিয়ারের জন্য। মানে ক্যালকুলেশন বলছি না, জাস্ট ভ্যালুগুলোকে জাস্ট মনে রাখবে। ইউনিফর্ম সলিড স্ফিয়ারের জন্য কত হয়? হ্যাঁ, একটা ধরো একটা 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 মানে হলো স্ফিয়ারের জন্য কত হয়, তার জন্য একটা পয়েন্টে ইনসাইডে, অন দ্য সারফেস, হ্যাঁ, আউটসাইডে কত হয়, এর একটুখানি দেখে রাখবে। আচ্ছা, আর একটা প্রবলেম যেটা আমি তোমাকে বলছিলাম সেটা হচ্ছে, ধরো তুমি এবার আর একটা প্রবলেম আমি তোমাকে এখানে ডিসকাস করতে চাইছি, যে পৃথিবীর মধ্যে তুমি যদি একটা যদি টানেল করে দাও তাহলে কী হবে? ধরো লেটসে তোমার কাছে একটা পৃথিবীর মধ্যে তুমি একটা টানেল করে দিয়েছো। এই হচ্ছে আমাদের পৃথিবী, তুমি এইখানে একটা টানেল করে দিয়েছো, একটা টানেল করে দিয়েছো, এবং এই টানেলের মধ্যে তুমি একটা পার্টিকেলকে ফেলে দিয়েছো। তাহলে পার্টিকেলটা কী হবে? সিম্পল হারমোনিক অসিলেশন করবে। আমাকে জিজ্ঞেস করা হলো যে সিম্পল হারমোনিক অসিলেশনটা টাইম পিরিয়ড কত হবে? টাইম পিরিয়ডটা, টাইম পিরিয়ড মানে যেতে আসতে যা সময় লাগবে, তাই তো? তো আমি ধরলাম যে এটা আর্থের সেন্টার থেকে ধরো এই পয়েন্টটা পি পয়েন্ট আছে, পি পয়েন্টের ডিস্টেন্স আমি ধরলাম আর, এই ডিস্টেন্সটাকে আমি নাম দিচ্ছি এক্স, আর এইটা হচ্ছে কি তোমার থিটা। তাহলে আমার ছবিটা হবে এরম টাইপের, এটা এক্স, এইটা আর, এইটা আমার হবে থিটা। তাহলে এক্স বাই আর তাহলে কত হবে? সাইন থিটা। ঠিক আছে, সাইন থিটা হবে। এবার আমার প্রশ্নটা হচ্ছে যে টাইম পিরিয়ডটাকে আমরা কীভাবে আমরা বের করব। টাইম পিরিয়ডটাকে বের করার জন্য আমাদের যেটা করতে হবে, যে এই সেন্টারের দিকে কতটা ফোর্স লাগছে সেটা আমাকে ফার্স্টে বলো। ফার্স্টে বলো যে এফ কত? এফটা হচ্ছে আমার, বলো, মাইনাস জি এম আর বাই আর কিউব হয়, তাই না? এটা হয়তো এফটা, এটা হয়তো মাইনাস জি এম আর বাই আর কিউব, এটা হয়তো আমাদের এফটা। কিছু মনে আসছে? ছেড়ে দেখ, অত টাইম আমার কাছে নেই। হ্যাঁ, এবার তাহলে বল যে সিম্পল হারমোনিক মোশন মানে পার্টিকেলটা তো পড়ছে তো এইভাবে, তাহলে এই দিক বরাবর তোর কত
কত ফোর্স লাগছে, এফ সাইন থিটা, তো কত হবে মাইনাস জি এম এম আর বাই আর কিউব ইন্টু কত হবে সাইন থিটা, মানে এক্স বাই আর, তো এটা চলে আসবে কত মাইনাস জি এম এম এক্স বাই আর কিউব। এই ফোর্সটার জন্য পার্টিকেলটা সিম্পল হারমোনিক অসিলেশন করবে। তাহলে সিম্পল হারমোনিক মোশনের জন্য কত হবে, তাহলে এই ফোর্সটা তোমার রেস্টোরিং ফোর্স, তো তাহলে মাস ইন্টু অ্যাক্সিলারেশন সমান কত হবে, এটা হবে তো। তাহলে এম এমটা তাহলে ক্যান্সেল আউট, তাহলে অ্যাক্সিলারেশনটা আমার তাহলে দাঁড়াচ্ছে, তাহলে এ ইকুয়াল টু আমি তাহলে লিখতে পারি মাইনাস অফ ওমেগা স্কোয়ার এক্স। তাহলে ওমেগাটা আমরা তাহলে কত পেলাম, রুট আন্ডার জিএম বাই আর কিউব। এটা ঠিকঠাক করলাম, এটা কি ঠিকঠাক হলো, যা করলাম কি ঠিকঠাক হলো এটা? আই থিঙ্ক সো, মনে হচ্ছে ঠিকই তো আছে। তাহলে তো টাইম পিরিয়ড তাহলে কত হবে, টাইম পিরিয়ডটা আমার তাহলে হবে টু পাই বাই ওমেগা, তাহলে তো এটা কত আসবে 2 পাই রুট আন্ডার আর কিউব বাই জিএম। এই সূত্রটা পারলে একটুখানি মুখস্থ করে রাখো যে আমাদের এই সূত্রটা আমাদের হবে 2 পাই রুট আন্ডার আর কিউব বাই জিএম। তাহলে বলো তো একবার, তাহলে তোমার মোশনটা তোমার তাহলে কীভাবে হবে, মোশনটা আমার হবে এই টানেলের মধ্য দিয়ে যাচ্ছে তো, এই পুরোটা যাবে আবার ব্যাক করে আসবে, এইভাবে হবে তো, হবে না? এইভাবে হবে। তাহলে একবার যেতে কত সময় লাগবে, বাই 2 হবে। তাহলে টাইম টেকেন টু go to the other end, time taken to go to the other end, go to the other end of tunnel, ওটা আমাদের হবে t by 2, ওটা আমাদের হবে t by 2, কত হবে পাই রুট আন্ডার আর কিউব বাই জি। হ্যাঁ হয়ে গেল, আর তেমন কিছু পড়ার মতো নেই। আর হ্যাঁ, আরেকটা জিনিস তোমাকে বলে রাখি, এই গ্রাফটা খুব দেয় ইউনিফর্ম সলিড স্ফিয়ারের জন্য। তোমরা যেভাবে গসের লকে ইউজ করে, যারা 11-12 আছো, তোমরা যারা গসের লটাকে ইউজ করে যেভাবে ইলেকট্রিসিটি বা ম্যাগনেটিজমে অন দ্য সারফেস ইনসাইড আউটসাইডে ইলেকট্রিক ফিল্ড বের করেছিলে, এখানেও তোমার সেমভাবে গ্র্যাভিটেশনাল ফিল্ড বের করতে হবে, ঠিক আছে? শুধু ওখানে কুলম্বিক ইন্টারাকশন ছিল, এখানে হচ্ছে গ্র্যাভিটেশনাল ইন্টারাকশন, ক্লিয়ার? ওখানে চার্জ কিউ ছিল, এখানে মাস এম হয়ে যাবে। ওখানে 1/4 পাই ইপসাইলন নট ছিল, এখানে জি হয়ে যাবে, ক্যাপিটাল জি, রাইট? তাই তো? তাহলে কেসগুলো কিন্তু এক্স্যাক্টলি এক। ওইখানে গসের লকে ইউজ করে তুমি ঠিক যেভাবে ইলেকট্রিক ফিল্ড বের করেছিলে এবং তার যা গ্রাফ ছিল, এখানেও তোমার এক্স্যাক্টলি ওই একই গ্রাফ, এক্স্যাক্টলি সেম টু সেম। সেলের জন্য তুমি ওখানে ইনসাইডে চার্জকে ধরেছিলে 0, এখানে মাসটা হবে 0, ঠিক তো? ওকে, ওখানে তোমার ছিল ডেল ডট ই সমান রো বাই ইপসাইলন 0, এখানে ডেল ডট ই কী হবে -4 পাই জি ইন্টু রো, ঠিক আছে? বোঝা গেল? আমাদের ইলেকট্রিক কেসে ছিল ডেল ডট ই সমান রো বাই ইপসাইলন নট, এখানে কী হবে ডেল ডট ই সমান কত হয়, এটা গসের ল। তাহলে গসের ল কিন্তু আমাদের সেম টু সেম, মানে একদম আইডেন্টিক্যাল, শুধু চার্জকে আমরা মাস দিয়ে রিপ্লেস করেছি, একদম গ্রাফটাগুলো সেম হবে। তাহলে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে সলিড স্ফিয়ারের জন্য একটা গ্রাফ তোমরা নিশ্চয়ই করেছিলে। সলিড স্ফিয়ার বলতে তোমার কোনটা, সেই ইলেকট্রোস্ট্যাটিক্সে গসের লকে ইউজ করে আমাদের ইলেকট্রিক ফিল্ড ভার্সেস এক্সের কার্ভ কেমন টাইপের ছিল মনে আছে? লিনিয়ারলি বেড়ে কী হতো,
তাই তো? কমতে থাকবে। হ্যাঁ, হ্যাঁ স্যার। তাহলে এক্স্যাক্টলি তোমাদের এইভাবে ইনিশিয়ালি বাড়তো, দেন তোমাদের এটা হতো। তাহলে এই কার্ভটার মধ্যে স্লোপের একটা ডিসকন্টিনিউটি হচ্ছে তো, স্লোপটা একটা চেঞ্জ করছে তো, তাই তো? হাউএভার ভি ভার্সেস এক্স কার্ভে কিন্তু ওটা হবে না। কী হবে? সেন্টার, এটা হচ্ছে একবারে সেন্টারে, আর এটা হচ্ছে অন দ্য সারফেস, এটা হচ্ছে অন দ্য সারফেস। কত হয় এখানে যা হয়? 3/2। 3/2। বাহ, ভেরি গুড, 3/2 টাইপস হবে, ঠিক। সো এই কার্ভগুলো কিন্তু তোমাকে একটুখানি করে যেতে হবে, এটা অবশ্যই করে যাবে। হ্যাঁ, মোটামুটি আমাদের গ্র্যাভিটিও হয়ে গেল। এর বাইরে আই ডোন্ট থিঙ্ক সো আর কিছু পড়ার আছে বলে। আমাদের স্পেসশিপের মধ্যে একটা কোশ্চেন খুব দেয়, স্পেসশিপের মধ্যে আমরা সবাই শূন্যে ভেসে বেড়াই কেন? কারণ রিয়াকশন ফোর্স কিছু থাকে না, তাই তো? রিয়াকশন ফোর্স কিছু থাকে না। ওয়েটলেসনেস কেন মনে হয়? রিয়াকশন ফোর্স কিছু রয়েছে, নেই তো? নর্মাল যে কোনো রিয়াকশন ফোর্স আমাদের থাকে না, তার জন্য আমাদের ওয়েটলেসনেস মনে হয়। তো এগুলো একটুখানি দেখতে হবে। আচ্ছা, এরপরে আমরা কোন পার্টটা বলবো? এরপরে আমরা বলবো হচ্ছে ফলিং চেন প্রবলেম। চলে এসো এবারে। এরপরে হচ্ছে ফলিং চেন প্রবলেম। হ্যাঁ, এক ধরনের প্রবলেমই আসে ফলিং চেন প্রবলেমে। সেই মামলাটা কিন্তু সেই একই, ফাইনাল মাইনাস ইনিশিয়াল করতে হবে, আমাদের পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স করতে হবে, তাদের ডিফারেন্সটাই হচ্ছে ওয়ার্ক ডান। তার একটা ছোটো এক্সাম্পল নিচ্ছি। ধরো এই একটা টেবিলের ওপরে তোমার 2/3 পরিমাণ শোয়ানো অবস্থায় আছে, এর একটা চেন আছে, এবং 1/3 পরিমাণ ঝুলন্ত অবস্থায় রয়েছে। তো ধরা যাক এটার 1/3 পার্ট মানে ঝুলন্ত অবস্থায় রয়েছে, আর 2/3 পার্ট টেবিলের ওপরে রয়েছে। তাহলে গোটা চেনটা যখন স্লিপ করে যাবে তখন কতটা ওয়ার্ক ডান করতে হবে? যখন গোটা চেনটাই স্লিপ করে যাবে, গোটা চেনটার লেন্থ আমি ধরে নিচ্ছি এল, গোটা চেনটার লেন্থটা আমি ধরছি এল, তাহলে 2L/3 তোমার আছে ওপরে, আর L/3 তোমার আছে নিচে। তাহলে ইনিশিয়ালি তুমি একটা কাজ করো, এই মাসটার আমি যদি ধরে নিই যে মাস পার ইউনিট লেন্থ কত হবে? মাস পার ইউনিট লেন্থ কত? M/L। তাহলে যে ঝুলন্ত পার্টটা আছে, সেই ঝুলন্ত পার্টটার পোটেনশিয়াল কত? কত? M/L হচ্ছে তোমার আমি একটা কাজ করছি, আমরা একটা এক্স ডিস্টেন্স দূরে, আমরা এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে একটা ছোট্ট সেগমেন্ট নিলাম dx। আমি দেখব ওই ছোট্ট যে dx যে পরিমাণ লেন্থটা আছে সেই পোর্শনটার জন্য কতটা পোটেনশিয়াল এনার্জি হচ্ছে। তাহলে M/Lটা হচ্ছে মাস পার ইউনিট লেন্থ ইন্টু কী হবে? এক্স, তাই তো? হ্যাঁ কি না? কারণ এক্স ডিস্টেন্স, M/L ইন্টু dx, তাই তো? তাহলে M/L ইন্টু dxটা সবার লাস্টে লিখলাম। আমাদের মানে পোটেনশিয়ালটা হচ্ছে mgl, জাস্ট কম্প্যারিজন কর, mgl, এমটা হয়ে গেল M/L ইন্টু dx, জিটা আমার জি থাকলো, এলটা কত, তাই তো? হ্যাঁ কি না? তাহলে M/L ইন্টু dx, এইটা হচ্ছে ওই ছোট্ট যে পোর্শনটা ঝোলানো আছে সেই পোর্শনটা, এটার আমি কি বললাম? পোটেনশিয়াল এনার্জি। এটা হচ্ছে আমাদের পোটেনশিয়াল এনার্জি of small segment
small segment dx which is at x distance below from the chair, below from the edge থেকে x distance below তে আছে, তার জন্য পোটেনশিয়াল এনার্জিটা আমাদের বেরোলো m/l gx dx। তাহলে লেটস কল ইট du। তাহলে এবার তুমি আমাকে বলো u তাহলে কত হবে, বা u ইনিশিয়ালটা আমার হবে ইন্টিগ্রেশন, বলো 0 to l/3, তাই তো, m/lg ইন্টু x dx কত আসছে তাহলে, এটা আসছে তোর mg/l x² বাই 2 মানেটা হলো l²/18, অর্থাৎ mgl/18। অবভিয়াসলি রেফারেন্স পয়েন্টের নিচে আছে বলে এইটা রেফারেন্স পয়েন্ট, তাহলে কী আসবে, তাই তো, বল, ঠিক আছে, হ্যাঁ নেগেটিভ। যখন তোমার গোটা চেনটাই স্লিপ করে যাবে তখন তো বুঝতেই পারছো তোমার 0 to l হয়ে যাবে, গোটা চেনটাই তোমার স্লিপ করে গেল, তা কত হবে m/l gx dx কত হবে mgl/2। তাহলে আমাদের নেট যে ওয়ার্ক ডান করতে হবে সেটা আমাদের হবে uf, সরি এটা মাইনাস, ডাব্লিউটা তাহলে আমাদের হবে ui মাইনাস uf, তাহলে হয়ে যাচ্ছে আমার mgl/2 মাইনাস mgl/18 কত হলো 9, কত আসলে 9 8 4 9, তাই তো 4 9 mgl, এইটা হচ্ছে আমাদের ডাব্লিউটা। তো এই টাইপের অঙ্কগুলো তোমাকে করতে হবে, হ্যাঁ। ফলিং চেন প্রবলেম কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ফর ইউর এক্সাম পারপাস ফলিং চেন প্রবলেম ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আই থিঙ্ক একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে। জাস্ট আমাকে পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্সটাকে মাপতে হবে এবং সেটাই তোমার ওয়ার্ক ডানটা হবে, আর কিচ্ছু করতে হবে না। আচ্ছা ঠিক আছে, নেক্সট আর কি হতে পারে, আর আমাদের কি হতে পারে, এবার হচ্ছে আমাদের হ্যাঁ প্রজেক্টাইল মোশন, এটা বলা হয়নি, মোমেন্ট অফ ইনার্শিয়াটা বলতে হবে। প্রজেক্টাইল মোশন একদিনে এতটা বলা যাবে না, আমি আজকে মতো ছেড়ে দেবো আমি। প্রজেক্টাইল মোশন হ্যাঁ শুনছি, বল কে বলছিস? প্রজেক্টাইল মোশন, এখান থেকে তুমি একটা ভেলোসিটিতে তুমি একটা প্রজেক্টাইলকে থ্রো করেছো, লেটসে তুমি একটা কামান দেখেছো, তাহলে ও এইভাবে এসে পড়বে, ঠিক আছে। তুমি ভেলোসিটিতে থ্রো করেছো, তাহলে এ পাশে ওর একটা কম্পোনেন্ট থাকবে, এ পাশে ওর একটা কম্পোনেন্ট থাকবে, তাহলে এই ভেলোসিটিতে উঠবে, ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে তোমার থিটা, তাহলে ইউএক্সটা হচ্ছে গিয়ে তোমার ইউ কস থিটা, আর ইউআইটা হচ্ছে গিয়ে তোর ইউ সাইন থিটা। তাহলে এই ভেলোসিটি নিয়ে ও এখানে এসে রিচ করবে, তাই তো। তাহলে কতটা টাইমে ও ম্যাক্সিমাম পয়েন্টটিকে পৌঁছাবে, যতটা টাইম ওর উঠতে লাগবে ঠিক ততটা টাইমেই আবার নিচে পড়বে, ঠিক আছে। তাহলে তার জন্য আমরা তাহলে কীভাবে করতে পারি, ওপরের দিকে উঠছে কোন দিকে, হরাইজন্টালি নাকি ভার্টিক্যালি, তাই তো, ভার্টিক্যালি। তাহলে ভার্টিক্যালি তুমি যদি অ্যাপ্লাই করো ভি সমান ইউ মাইনাস জিটি, এটা তো আমাদের কাছে ইন জেনারেল রুল, ভি সমান ইউ মাইনাস জিটি। এখানে ভি বলতে 0, ইউ বলতে হচ্ছে ইউআই মাইনাস জি ইন্টু টি, তাহলে এখান থেকে তোর টি তাহলে চলে আসছে ইউ সাইন থিটা বাই জি,
এইটা হচ্ছে কি বলে অ্যাসেন্ডিং টাইম নাকি ডিসেন্ডিং টাইম, যা খুশি বলতে পারো, অ্যাসেন্ডিং। এটা হচ্ছে আমাদের দুটোই একই তো। একই তো, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাসেন্ডিং টাইম। অ্যাসেন্ডিং টাইম এবং ডিসেন্ডিং টাইম একই, তাহলে তোমার অ্যাসেন্ডিং টাইমও বলতে পারো বা ডিসেন্ডিং টাইমও বলতে পারো, একই ব্যাপার। তাহলে তোমাদের যে টোটাল টাইম অফ ফ্লাইট ওটা আমাদের হবে 2t। তো টোটাল টাইম অফ ফ্লাইট সেটা আমাদের হবে 2t। সো ওটা আমার হয়ে যাবে 2u সাইন থিটা বাই জি। এবার এই ভেলোসিটি নিয়ে ও কতটা ম্যাক্সিমাম হাইট উঠতে পারে। আচ্ছা, বাই দ্য ওয়ে, যখন তোমরা গ্র্যাভিটির আন্ডারে প্রবলেম করবে, আমি পাশে একটা কনভেনশনটা বলে দিতে চাইছি। কনভেনশন তোমরা ফলো করবে এটাকে। তোমাদের তো ভীষণভাবে সাইন কনভেনশনটা গুলিয়ে যায়। আমি আমার একটা কনভেনশন বলে দিচ্ছি। এইভাবে গেলে এই ডিস্টেন্সটাকে আমি বলবো প্লাস, এই ডিস্টেন্সটাকে আমি বলবো মাইনাস। এটা হচ্ছে ডিস্টেন্সের কনভেনশন। এপাশে কোনো ভেলোসিটিকে বলবো প্লাস, এপাশে কোনো ভেলোসিটিকে বলবো মাইনাস। এটা হচ্ছে ভেলোসিটি কনভেনশন। কি বললাম? ওপরের দিকে ডিস্টেন্সকে প্লাস বলবো, নিচের দিকে ডিস্টেন্সকে মাইনাস বলবো। অর্থাৎ ঢিলটা যদি নিচ থেকে ওপরের দিকে যায় তাহলে আমাদের যেটা ডিস্টেন্সটা হবে প্লাস। ঢিলটা যখন নিচ থেকে ওপর দিকে যাচ্ছে তখন তোমার কনভেনশন অনুযায়ী ভেলোসিটি হচ্ছে প্লাস। নিচের দিকে নামার সময় ধরো তুমি টাওয়ারের ওপর থেকে একটা বলকে ফেলে দিয়েছো, তার ডিস্টেন্সটা মাইনাস ধরতে হবে, ভেলোসিটি হবে মাইনাস। আর অ্যাক্সিলারেশনটা হচ্ছে অল টাইম মাইনাস জি। এবার তোমার হয়তো গুলিয়ে গেল যে স্যার আপনি যে কনভেনশনটা বললেন সেই অনুযায়ী যা যা হওয়ার কথা তাইতেই হবে, তো হতেই হবে। এই কনভেনশন অনুযায়ী তুমি লাগিয়ে দেখবে নিচ থেকে ওপরে যাওয়ার সময়তে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি হচ্ছে। এই কনভেনশন অনুযায়ী ওপরের দিকে যাওয়ার সময়তে এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এফটি স্কোয়ার হচ্ছে। নিচে নামার সময়তে ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার হচ্ছে। সবটাই হবে। বোঝা গেল কি বললাম? ঠিক আছে, আচ্ছা বেশ। তাহলে এবার যদি আমি ধরি যে কতটা আমাদের হাইট, টোটাল হাইট কত হলো, হাইট বলতে আমরা কি বলবো? হাইট হচ্ছে তোমাদের বের করার জন্য আমরা কি অ্যাপ্লাই করব? এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখানে টি বলতে যতটা টাইম উঠতে সময় লাগলো, টিটা হচ্ছে গিয়ে তোর ইউ সাইন থিটা বাই জি মাইনাস হাফ জি টি স্কোয়ার ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি স্কোয়ার। তাহলে সব মিলিয়ে আমি তাহলে চলে আসছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ঠিক তো? এটা হচ্ছে হাইট। আর একটা হচ্ছে আমাদের রেঞ্জ। রেঞ্জটা হচ্ছে এই যে তোমাদের দেখো, রেঞ্জটা হচ্ছে যতটা ডিস্টেন্স দূরে গিয়ে পড়লো, অর্থাৎ এই পুরোটা হচ্ছে আমাদের রেঞ্জ। দেখো এই পুরোটা হচ্ছে আমাদের রেঞ্জ, এই ডিস্টেন্সটা। তাহলে এই ডিস্টেন্সটাতে কতটা টাইম লাগলো? যতটা টাইম অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিংয়ে লাগলো, তাই তো? এবার এই ডিস্টেন্স মানেটা হচ্ছে ভেলোসিটি ইনটু টাইম। তাহলে ভেলোসিটিটা হচ্ছে এই হরাইজন্টাল ভেলোসিটি ইনটু তোমার টাইম অফ ফ্লাইট। তাহলে রেঞ্জটা আমাদের তাহলে হবে আর ইজ ইকুয়ালস টু ইউ কস থিটা ইন্টু ক্যাপিটাল টি। ক্যাপিটাল টিটা হচ্ছে কি টাইম অফ ফ্লাইট। তাহলে এটা তাহলে কী আসবে? ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইড বাই জি। এটা হচ্ছে আমাদের রেঞ্জের ফর্মুলা। তো এখান থেকে তোমাকে অনেক রকমের প্রবলেম আসতে পারে। রেঞ্জের সাথে হাইটের একটা সম্পর্ক বলে দিল, মানে কত হলে রেঞ্জ এবং হাইট ইকুয়াল হবে, মানে কত অ্যাঙ্গেলে থ্রো করলে রেঞ্জ এবং হাইট ইকুয়াল হবে, এবং এরকম টাইপের প্রচুর প্রবলেম আসতে পারে। এর কোনো শেষ নেই, এর ইনফাইনাইট পসিবিলিটি আছে। হাউএভার তোমাকে আমি অ্যাসাইনমেন্টে এমন প্রবলেম থাকতে পারে যেখানে আমি একটা প্রজেক্টাইলকে
একটা অ্যাঙ্গেলে থ্রো করেছি, আবার তার সাথে একটা হরাইজন্টাল ডিরেকশনে একটা আবার ইলেকট্রিক ফিল্ডও অ্যাপ্লাই করে দিয়েছি। এবার তাহলে কী হবে? মানে আমি হচ্ছে নর্মালি তোমার যেটা হয়েছে, আবার তুমি একটা হরাইজন্টাল ডিরেকশনে আবার ইলেকট্রিক ফিল্ডও অ্যাপ্লাই করেছো, তখন তাহলে কী হবে? তখন তাহলে তোমার রেঞ্জ তাহলে কী হবে? হ্যাঁ, ভাববে এগুলোকে। তো বুঝতে পারছো, এখানে যা পড়াচ্ছি একেবারে প্রিলিমিনারি কোশ্চেন্সগুলো কিন্তু সেই লেভেলে বাঁশ হবে। ঠিক আছে, মানে আমি তোমাকে ভাবাতে শেখাচ্ছি আর কি। একেবারে সহজটা তুমি যদি প্র্যাকটিস করে যাও, তাহলে এক্সাম হলে গিয়ে এমনটা হতেই পারে যে তোমার শক্ত অঙ্কগুলো হলো না। শক্তটা প্র্যাকটিস করে গেলে সহজগুলো হবেই হবে, দ্যাটস গ্যারেন্টিড। ব্রেনটাকে তুমি সেইভাবে ট্রেন করো এখন থেকে। আর তো মোটামুটি যদি আমরা গভর্নমেন্টের যা অর্ডার, যদি আমি ওটাকে সত্যি বলে ধরে নিই, তাহলে তোমাদের 7 তারিখে এক্সাম আছে, 7 সেপ্টেম্বর। তাহলে লেস দ্যান তোমাদের কাছে আর 1 মাস, ওই 20 দিনের মতো সময় আছে। এই 50 দিনের মধ্যে নতুন করে আর কিছু পড়তে যেও না, যা পড়েছো রিভাইজ করো, অঙ্কগুলোকে প্র্যাকটিস করো, ফর্মুলাকে প্র্যাকটিস করো, যত পারবে লেখো, হ্যাঁ, ছোট্ট ছোট্ট নোটস বানাও। বাট নোটস বানাতে গিয়ে যেন এমনটা হয়ে যায় যেন সারাটা দিন শুধু নোটসই বানালে, নোটসটা পড়ে তোমাকে আবার রিভিশনটা করতে হবে। সো নোটসটা তোমাকে সেই মতন করে বানাতে হবে, বুঝতে পারলে? চলো, আজকে আর পড়াচ্ছি না, আজকে অনেকটা আমাদের হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা তাহলে কোনটা পড়বো? 2D 3D মোশন। আচ্ছা, আর একটা জিনিস তাহলে আমি বলে দিয়ে যাই। না, ওটা এখানে বললে হবে না, ওটা পার্ট অফ দ্য মানে কাইনেমেটিক্স, এটা এর মধ্যে পড়ছে না, ওটা আমি এখন আপাতত বলছি না। তাহলে এই পার্টটা নেক্সট দিন আমরা পড়বো হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া আর 2D 3D মোশন, ব্যাস মোটামুটি এই। আর কিছু মিসলেনিয়াস আছে, যেমন ধরো প্যাসকালসের ল, আর্কিমিডিসের প্রিন্সিপাল, ওগুলো তো খুব বেশিক্ষণ লাগবে না, ওগুলো জাস্ট পার্ট অফ দ্য গেম আর কি। ঠিক আছে, ওকে, তাহলে আজকের মতো ক্লাস তাহলে এখানেই শেষ করছি।